জাভাস্ক্রিপ্টের জন্য এখানে আমরা কি নিব? ফার্স্ট এখানে নিতে হবে আমাদের স্ক্রিপ্ট ট্যাগ। স্ক্রিপ্টের মধ্যে যেটা আসে বা আগে যেটা আসতো, যেটা হচ্ছে টাইপ টেক্সট বাই জাভাস্ক্রিপ্ট। স্ক্রিপ্টের মধ্যে এখানে যেটা আসতো সেটা হচ্ছে টেক্সট বাই জাভাস্ক্রিপ্ট, কিন্তু HTML5 এ কি এটা যদি আপনি নাও দেন তাও কোনো প্রবলেম নেই। আপনি চাইলেই কি এটা দিতে পারেন যে এখানে স্ক্রিপ্টের ভিতর টেক্সট বাই জাভাস্ক্রিপ্ট। আবার যদি এরকম হয় যে এখানে স্ক্রিপ্টের ভিতর কি আপনি টেক্সট বাই জাভাস্ক্রিপ্ট দেন নাই, তাও এটা কাজ করবে। কারণ হয়তোবা এরকম হতে পারে যে আমি এখানে দেখলাম যে স্ক্রিপ্টের ভিতর কোনো কিছুই নাই, সরাসরি স্ক্রিপ্টের মধ্যে জাভাস্ক্রিপ্ট শুরু করে দিলাম, কিন্তু আপনি যখন আরেকজনের একটা ফাইল ওপেন করবেন সেখানে দেওয়া আছে টেক্সট বাই জাভাস্ক্রিপ্ট। এবার যাতে আপনি কোনো কনফিউশনে না পড়েন যে এখানে টেক্সট বাই জাভাস্ক্রিপ্টটা কি, ঠিক আছে? যে এটা দিলেও যা না দিলেও তা, মানে ওই সিঙ্গেল ট্যাগের ক্ষেত্রে শেষে যেমন কি স্ল্যাশ দিলেও আমার কি এটা রাইট, না দিলেও রাইট। তো নরমালি আমরা যখন HTML এতদিন এখানে কোনো কিছু আউটপুট নিচ্ছি বা কোনো কিছু প্রিন্ট করাইছি বা কোনো কিছু আমাদের কি ব্রাউজারে সেটা শো করাইছিলাম, তখন সরাসরি এটা কিভাবে লিখছিলাম যে বডি ট্যাগের মধ্যে কি HTML এর হয়তোবা কি যদি কোনো একটা ট্যাগের মধ্যে দিছি তাহলে সেই ট্যাগের কি নির্দিষ্ট একটা আউটপুট, অথবা কি যদি কোনো ট্যাগের বাইরে পড়ে তাহলে কি HTML এর একটা ডিফল্ট আউটপুট আমরা পাইতাম। তবে সেটা লেখার উপায় ছিল কি একটা HTML ফাইলের ভিতরে। ধরেন যে বডি ট্যাগের মধ্যেই আমি এখানে দিয়ে দিলাম h2, এখানে দিলাম লরেম 5। এটা কি এখানে যখনই লিখলাম এখানে লরেম এক্সাম কি এটা চলে আসছে না? এই যে এখানে লেখাটা লিখলাম এটা কার নিয়মে লিখছি আমরা? এটা লিখছি আমরা HTML এর নিয়মে। কিন্তু এবার আমি চাচ্ছি এবার সেম এই লেখাটাই আমি লিখবো জাভাস্ক্রিপ্টের মধ্যে, যে এখানে এবার দিয়ে দিলাম এটা আমি স্ক্রিপ্টের ভিতরে। এটা কি আসবে নাকি আসবে না? এটা আমরা দিলাম এখানে, দেখেন আসছে। এটা তো আমার HTML এটাই আছে, বা এটাকে আমি অফ করে ফেললাম। এবার এখানে কোনো কিছুই নাই। সিলেক্ট করার পরে কন্ট্রোল স্ল্যাশ দিলে এটা কমেন্ট করে ফেলবে। ওকে, তাহলে এবার এখানে কি আসে নাই না এটা? তাহলে না আসার কারণটা কি? যে এখানে যেমন h2টা লিখছি বা কোনো কিছু লিখলাম বডি ট্যাগের ভিতরে, এটা যেমন লিখলাম আমরা HTML এর নিয়মে। এবার স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে যখন আপনি কোনো কিছু লিখবেন তখন স্ক্রিপ্টও সেখানে কি বলতেছে যে এবার যদি তুমি এখানে কোনো কিছু লিখতে চাও বা কোনো প্রিন্ট করাতে চাও তাহলে কি তার নিয়মেই কি তাকে লিখতে হবে। যেমন আমরা HTML লেখার জন্য কি এখানে HTML এর সিনট্যাক্স পুরোটাই ফলো করতেছিলাম, টেবিল করার জন্য কি টেবিলের সিনট্যাক্স আমার কি ফলো করা লাগতেছিল। যদি টেবিলের সিনট্যাক্স আমার ঠিক না থাকতো আমাদের কি রেজাল্টও আসতো না, ঠিক আছে? আবার CSS যখন করতাম তখন CSS এর নিয়ম কি ছিল? সিলেক্টর প্রপার্টি ভ্যালু, যদি সেটা তার সিনট্যাক্সের মধ্যে পড়ে কোনো একটা সিলেক্টর যদি ঠিকভাবে ধরি এবং সেই সিলেক্টরকে যদি প্রপার্টি এন্ড ভ্যালু আমরা রাইট ওয়েতে দিতে পারি তাহলে কি সেটা আমরা যে CSSটা করতাম সেটার কি আউটপুটটা পাইতাম। ঠিক এখানেও স্ক্রিপ্টে যখন কোনো কিছু আপনি করতে যাবেন বা লিখতে যাবেন সেখানেও কি জাভাস্ক্রিপ্টের নিয়মেই লিখতে হবে। তার নিয়মের বাইরে যদি এটা পড়ে তাহলে কি এখানে এরর শো করবে বা এখানে আউটপুট আমাদের কোনো কিছুই আসবে না। তাহলে এবার তার নিয়মটা কি? আমরা জাভাস্ক্রিপ্টে কয়েকভাবে এখানে শো করাইতে পারি বা প্রিন্ট করাইতে পারি। তার মধ্যে প্রথম হচ্ছে এখানে ডকুমেন্ট ডট রাইট। ডকুমেন্ট ডট রাইটের মধ্যে এখানে কোনো কিছু যখন লিখবো এখানে অবশ্যই এটা কি সেমিকোলন দিয়ে আমি শেষ করে দিলাম এবং এখানে একটা ইনভার্টেড কমা নিতে হবে। সেটা হতে পারে এখানে সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন, বাট এখানে কি আপনার ইনভার্টেড কমাটা মাস্ট বি এটা রাখতে হবে যদি কোনো কিছু টেক্সট আকারে শো করাইতে চান। এখানে h2টা কি একটা টেক্সট না? এখন পর্যন্ত দেখেন আমি এখানে কোনো কিছু লিখলাম না। তো জাভাস্ক্রিপ্টে কোনো কিছু যদি আমি টেক্সট আকারে শো করাইতে চাই তাহলে সেটা অবশ্যই কি একটা ইনভার্টেড কমার ভিতরে রাখতে হবে। সবাই নোট করেন যে জাভাস্ক্রিপ্টে যদি কোনো কিছু আমরা টেক্সট আকারে কোনো কিছু শো করাইতে চাই তাহলে সেটা মাস্ট বি আমাদের একটা ইনভার্টেড কমার ভিতরে রাখতে হবে। সেটা হতে পারে সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন।
ডাবল কোটেশন। ওকে, এবারে ইনভার্টেড কমার ভিতরে আমরা যাই লিখবো তাই কি এখানে একটা টেক্সট আকারে শো করবে। তাহলে এখানে আমি লিখলাম আমি ক্রিয়েটিভ আইটি। ওকে, এবার আমরা দেখি ক্রিয়েটিভ আইটি, এটা এই টেক্সটটা চলে আসছে না? এবং দেখেন এটাকে কি আমরা চাইলে সিলেক্ট করতে পারতেছি। অর্থাৎ এটা যেমন একটা আমাদের টেক্সট, এটাও কি সেম একটা নরমাল টেক্সট। আর এই নরমাল টেক্সট আকারে কোনো কিছু শো করার জন্য আমরা তাহলে কিসের মধ্যে সেটা লিখবো? ডকুমেন্ট ডট রাইটটা এখানে হচ্ছে কি আপনার জাভাস্ক্রিপ্টের একটা বেসিক সিনট্যাক্স। এটাই সিনট্যাক্স যে আপনি কোনো কিছু রেজাল্ট শো করাইতে গেলে কি ডকুমেন্ট ডট রাইট ছাড়া কোনো কিছুর রেজাল্ট আপনি শো করতে পারবেন না। মাস্ট বি আপনি একটা ফাংশনের রেজাল্ট আনেন বা যেটারই আনেন সেটাকে অবশ্যই ডকুমেন্ট ডট রাইট এর মধ্যে রাখতে হবে। এরপর সেটা আপনি চাইলে কি অন্যভাবে শো করে দিতে পারেন, কিন্তু তার ফাইনাল রেজাল্ট বা তার রেজাল্টের ক্যালকুলেশন এটা কি ডকুমেন্ট ডট রাইট এর মধ্যে দিয়ে রাখতে হবে। যদি এর মধ্যে এটা আমরা দিই তাহলে কি সেই রেজাল্ট আমরা প্রিন্ট করে দিতে পারবো, না হলে এটা প্রিন্ট করানো যাবে না। ডকুমেন্ট ডট রাইট। ওকে, তাহলে এখানে আসছে ক্রিয়েটিভিটি। তাহলে এখানে এই টেক্সট আর এই টেক্সটের মধ্যে পার্থক্য কি আমাদের? ডিফল্ট ভাবে দেওয়া আছে। এটা হচ্ছে HTML এর আর এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট এর। আর HTML এর মধ্যে এবারে দুইটাই আমার জাভাস্ক্রিপ্টে যেটা আছে এটা কি কোনো ট্যাগের মধ্যে আছে? এটা কোনো ট্যাগের মধ্যে নাই। তাহলে এটাকেও আমি ট্যাগের মধ্যে দিলাম না, এখানে ফেলে দিলাম। দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে? এখানে জাস্ট আমি একটা ব্রেক দিয়ে দিই, তাহলে বুঝতে পারবো। এবার দেখেন এই টেক্সট এবং এই টেক্সটের মধ্যে কোনো পার্থক্য আছে? দুইটারই সেম কি এবং ডিফল্ট আউটপুট না? তাহলে প্রথমে যখন আমরা এটাতে h2 দিলাম, অর্থাৎ কোনো এখানে ট্যাগ ছাড়াই কি স্ক্রিপ্টের মধ্যে যেটা লিখতেছি এবং বডির মধ্যে যেটা লিখতেছি সেটা দুইটার মধ্যে কি সেম রেজাল্ট। এবার আমি এটা রাখলাম আগের মতোই h2। তাহলে এবার যদি আমি চাই যে এই জাভাস্ক্রিপ্টের মধ্যে কি বা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে উপরে যে আমাদের রেজাল্ট আসছে লরেম এক্সাম বা h2 ট্যাগের সেম একই এখানে কি এই টেক্সট আমি জাভাস্ক্রিপ্টের মধ্যে শো করাবো, তাহলে এটা কিভাবে নিতে পারি? এটাও কি আমাদের এই একই রেজাল্ট আনতে গেলে তো কি আমাদের এটা h2 ট্যাগের মধ্যে রাখতে হবে, মাস্ট বি। সেই ট্যাগ ছাড়া কি এটা এরকম আমরা বোল্ড এবং কি বড় করে লিখতে পারবো? তাহলে এখানে অবশ্যই যেহেতু এখানে আমরা যা কিছুই দিব, এই ইনভার্টেড কমার ভিতরে যা কিছুই দিব সেটা যেহেতু টেক্সট আকারে যাবে, তো যেহেতু এখানে টেক্সট আকারে যাবে, যখন h2 টাকে কি আমরা লেস দেন এবং গ্রেটার দেন এর মধ্যে রাখবো তখন তো কি সেটা একটা ট্যাগ হিসেবে যাবে। আর ব্রাউজার তো সেটাকে রিড করবে, তো যখন সেটা রিড করবে দেখবে যে সেটা একটা ট্যাগ, তাহলে সেই ট্যাগের আউটপুট আমরা পেয়ে যাবো না? আমরা এটা এখানে দেখি যে এটা কি হয়। h2 এটা শেষ হবে কোথায়? এখানে কিন্তু আবার সাজেস্ট করবে না, এরকম আবার ভাবেন না যে এখানে তো আবার সাজেস্ট করতেছে না, ঠিক আছে? /h2। তাহলে h2 কি এখানে আমার একটা ট্যাগ না? এবারে দেখি আসছে। তাহলে এবার কি আমরা যদি জাভাস্ক্রিপ্টের মধ্যে বা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কোনো কিছু লিখতে চাই বা প্রিন্ট করতে চাই তাহলে সেটা পারবো না? সেটা কিসের মধ্যে নেব আমরা? ডকুমেন্ট ডট রাইট। আসেন, আপনি এত লেট করলেন কেন? ওকে, এটা হচ্ছে কি যে ডকুমেন্ট ডট রাইট দ্বারা আমরা কোনো কিছু লিখতে পারি। সেম একই রেজাল্ট এখানে এটা যেমন কি নরমালি আসতেছে, এটা আরো কয়েকভাবে আমরা প্রিন্ট করে দিতে পারি। তার মধ্যে আরেকটা এখানে আছে অ্যালার্ট। আমরা যখন কোনো কিছু মানে একটা রেজিস্ট্রেশন ফর্ম যখন রেজিস্ট্রেশন করি বা তার মধ্যে যখন কি আমাদের ইনফরমেশন গুলো দিয়ে দিই, তখন যদি সেখানে কোনো একটা ভুল ইনফরমেশন দেয় আমাদের একটা অ্যালার্ট দেয় না? সেই অ্যালার্টটাও আমরা কয়েকভাবে এখানে নিতে পারি। চাইলে কি সেটা একটা নরমাল টেক্সট আকারে অ্যালার্টটা আনতে পারেন, অথবা টোটাল উইন্ডোটার মধ্যেই একটা অ্যালার্ট আমরা শো করাইতে পারি। তো তার জন্য সেটা হচ্ছে এখানে
আমরা জাস্ট এটা শুধুমাত্র অ্যালার্টের মধ্যেও দিতে পারি অথবা আরেকটা দিতে পারি উইন্ডো ডট অ্যালার্ট। তো এখানে ফার্স্ট আমি দেব অ্যালার্ট। তাহলে অ্যালার্টে কি লিখবো আমরা? এবার অ্যালার্টে যে আপনার মেসেজটা দিবে সেটা তো আপনার কি এখানে লিখতে হবে। তাহলে লিখতে গেলে কিভাবে লিখতে পারি আমরা? লেখার নিয়মটা হচ্ছে এখানে ইনভার্টেড কমার ভিতরে, সেটা হতে পারে সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন। ঠিক আছে, তাহলে এখানে দিয়ে দিলাম ওয়েব কত 1604, তাই না? এখানে আসবে ই ওয়েব। এবার এখানে আমি রিলোড দিলাম, কি আসছে এখানে? ফুল উইন্ডোর ভিতরে কি এখানে আসছে ই ওয়েব 1604। এটার শুধুমাত্র অ্যালার্ট, আর একটা দিতে পারি এখানে উইন্ডো ডট অ্যালার্ট। দুইটারই রেজাল্ট একই। হ্যাঁ, এটা আপনি যতবার এখানে ধরেন যে দেখেন আগে কি করবে, আপনারা একটা অ্যালার্ট দিবে, এই যে অ্যালার্টটা দিছে না, এরপরে এটা শো করবে। কোনটা? এটা তো মাঝেই আছে মনে হয়। এটা হচ্ছে ডিফল্ট, ঠিক আছে? এটাকে আপনি নরমালি ইয়ে করতে পারবেন, ওইটা আনা যাবে, কিন্তু এটা আপাতত আমরা যেটা এখানে দেখতেছি এটা হচ্ছে তার ডিফল্ট। এখানে হ্যাঁ হ্যাঁ অ্যালার্ট দিতে চাইলে এটা জাভাস্ক্রিপ্টের মধ্যে আপনাকে দিতে হবে মাধ্যমে। জাভাস্ক্রিপ্ট ছাড়া অ্যালার্ট আমরা দিতে পারবো না, ঠিক আছে? এটা আসলে জাভাস্ক্রিপ্টটা, হ্যাঁ আমাদের আগে এতটুকু মনে আলোচনা করা বেটার ছিল যে জাভাস্ক্রিপ্টটা আসলে কি আর জাভাস্ক্রিপ্টটা কি কাজে লাগে। ঠিক আছে, আপনাদের তো কোনো কোয়েশ্চেন নেই, ঠিক আছে? আমি শুরু করে দিছি, শুরু হয়ে গেছে। আচ্ছা, না কোয়েশ্চেন করতে হবে যে জাভাস্ক্রিপ্ট, এখন আপনার তো এতটুকু মনে হয় স্বাভাবিক যে এখানে যে জাভাস্ক্রিপ্টটা লিখতেছে যে আসলে জাভাস্ক্রিপ্টটা কি। HTML-টা যেমন একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, CSS-টা একটা ক্যাসকেডিং স্টাইল শীট, তাহলে জাভাস্ক্রিপ্টটা কি? তো এখানে জাভাস্ক্রিপ্টটা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর জাভাস্ক্রিপ্টটা স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ হলো কি, এটা তো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা দিয়ে তো আপনি ফুল একটা প্রোগ্রাম তৈরি করতে পারবেন জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ, HTML-টা হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আর এটা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা দিয়ে কি আপনি ফুললি একটা প্রোগ্রাম তৈরি করতে পারবেন, ঠিক আছে? তো এখানে জাভাস্ক্রিপ্টটা হচ্ছে একটা কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর এখানে জাভাস্ক্রিপ্টের দ্বারা নরমালি আমরা HTML-টা করতেছি না, এখানে টোটালি এই HTML-টাকে জাভাস্ক্রিপ্ট দ্বারা আমরা হ্যান্ডেল করতে পারি, অর্থাৎ সেই HTML-টাকে হ্যান্ডেলিং সহ এটাকে ম্যানিপুলেটও করতে পারি, যে একটা HTML ট্যাগের ভিতরে বা একটা HTML অ্যাট্রিবিউটের ভিতরে তার ভ্যালু পর্যন্ত কি আমরা জাভাস্ক্রিপ্ট দ্বারা চেঞ্জ করে দিতে পারি। আবার কোনো কিছুর উপর কি এটা একটা অ্যাসাইনমেন্টও করতে পারি, সেটা হচ্ছে কি ওইটা টোটালি একটু আলাদা আসলো, কিন্তু আমরা চাইলে কি কোনো একটা HTML ট্যাগের বা তার অ্যাট্রিবিউটের কি ভ্যালু পর্যন্ত আমরা এটা জাভাস্ক্রিপ্ট দ্বারা চেঞ্জ করে দিতে পারি। আবার নরমালি CSS দ্বারা আপনার যে ইফেক্টটা দেওয়া সম্ভব না বা কোনো একটা কাজ হয়তো বা CSS দিয়ে করতে পারতেছে না, সেটা কিন্তু জাভাস্ক্রিপ্ট দ্বারা পসিবল। আর আপনার যে ইফেক্টগুলো সাধারণত দেখতেছেন বা আমরা বিভিন্ন সাইটে দেখি না অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশন, এই অ্যানিমেশনগুলো কিন্তু জাভাস্ক্রিপ্টের কি আরেকটা লাইব্রেরি ফাইল আছে যেটা হচ্ছে jQuery, সেই jQuery দ্বারাই তৈরি। jQuery-টা কিন্তু আলাদা কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, jQuery মানেই হচ্ছে কি আপনার জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ, সেখানে জাভাস্ক্রিপ্টটাকে ইউজ করে কি এটা একটা লাইব্রেরি তৈরি করছে, যেখানে জাভাস্ক্রিপ্টের টোটাল ফাংশনগুলোকে বা এটার কিওয়ার্ডগুলোকে নিয়ে অনেক শর্ট করে ফাংশন তৈরি করে আরো বেশি ইউজার ফ্রেন্ডলি করে তুলছে, সেটাই হচ্ছে jQuery। এখানে জাভাস্ক্রিপ্টের আরো কয়েকটা লাইব্রেরি ফাইল আছে, jQuery আছে, আপডেট যেটা, এবং সেটা হচ্ছে AngularJS, এরপরে হচ্ছে Node.js, CoffeeCup.js। Node.js-টা হচ্ছে সার্ভার বেস। আছে কিন্তু শিওর জানি না, মানে এগুলা হয়েছে কি যে কোনো ইনস্টিটিউটে এগুলো রাখে না কেন না, কারণ দেখা যাচ্ছে অনেক সময় 4 মাস 5 মাস পর্যন্ত একটা ব্যাচ রান করতে পারে না, মানে সেক্ষেত্রে ওটা আপনি যখন অ্যাডমিশন নিলেন তখন আপনার দরকার এখানে একটু অ্যাডভান্সটা জানার, বা আমি এখানে অ্যাডমিশন হয়ে আসলাম কিন্তু আর কেউ নাই,
এবার যখন 3 মাসও একটা ব্যাচ রান হইতেছে না, 3 মাস পর কিন্তু আমি যা টাকা ফেরত নিয়ে আসবো, যে আপনাদের তো ব্যাচে স্টার্ট হইতেছে না, আর এগুলোর তো ওরকম মানে অ্যাভেলেবল স্টুডেন্টও যাইতেছে না। এখন স্যার খুবই ব্যাড আছে। হ্যাঁ, এখন ডে বাই ডে এটাতে সম্ভাবনা আছে অনেক বেশি। ব্যাড আপনি পারেন স্যার? কোনটা? অ্যাঙ্গুলার না, বেসিক ধারণা আছে, অ্যাঙ্গুলার টেস্টটা নিয়ে সামনে কাজ করব, কিন্তু হ্যাঁ মানে এখানে সবসময় এই যে জেকিউরিটা নিয়ে এখন মানে যখন থেকে শিখছি জেকিউরিটা নিয়ে কি অভ্যস্ত। আচ্ছা, তাহলে এখানে জাভাস্ক্রিপ্ট হচ্ছে কি টোটালি আমাদের এখানে থাকতেছে তাহলে একটা প্রোগ্রামিং এর টাস্ক, এবং জাভাস্ক্রিপ্ট ধরে আপনি চাইলে কি একটা প্রোগ্রামও তৈরি করতে পারেন, আবার এইচটিএমএলটাকেও কি আপনি এটা মডিফাই করতে পারেন বা এটাকে কি আপনি ম্যানিপুলেট করতে পারেন। হ্যাঁ, টোটালি এটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন এইচটিএমএলটাকে। এরকম হতে পারে যে আপনি সিএসএস দিয়ে কোনো কিছুকে কি একটা ডিসপ্লে নাম করে রাখছেন, তাহলে কি সেটা হিডেন হয়ে থাকবে। আপনি জাভাস্ক্রিপ্ট বা jQuery দ্বারা সেটাকে খুব ইজিলি এটাকে ডিসপ্লে ব্লক করে দিতে পারেন। এটা হচ্ছে যে জাভা ল্যাঙ্গুয়েজে বা হচ্ছে যে ওরাকলে আমরা পাসওয়ার্ড দিয়ে এটা একদম পুরোপুরি কোডিংটা হিডেন করে দিতে পারি, যেমন কি ও মানে পাসওয়ার্ড যদি না জানে লগইন এটা খুলতে পারবে না। কিন্তু এই যে এটাকে পিএইচপি বা হচ্ছে থেকে এরকম কোনো সিস্টেম আছে যে হ্যাঁ আমার কোডিং কেউ করতে পারবে না? এটা করা যাবে। থিম ফরেস্ট থেকেই তো পুরোপুরি সাইট নামায় ফেলা যায়, তাহলে স্যার এটা এজন্য আমরা স্ট্যান্ডার্ড ইনসার্ট কোডিং আছে, ওটা দিয়ে স্যারকে কপি করতে পারবে না ই করতে স্যার। মানে ধরেন যে ওই যে কোডটা হ্যাঁ হ্যাঁ মানে এরকম অনেক সাইট দেখবেন যে সেখানে আপনার রাইট ক্লিক কাজ করতেছে না, আমার কাছে আর রাইট ক্লিক যখন কিছু কাজ করতেছে না তখন তো এটার সোর্সও আপনি বের করতে পারবেন না। ওটা জাভাস্ক্রিপ্ট দ্বারাও করা যায়। জাভাস্ক্রিপ্ট দিয়ে এটা হ্যাঁ, করা যায় স্যার, একটা অপশন আছে। এটা মানে আসলে প্রোগ্রাম মানে কি প্রোগ্রামে মানে প্রোগ্রাম দ্বারা এরকমও করতে পারেন যে আপনার এই ওয়েবসাইটটা আপনি যদি এটা ডাইনামিক করেন, তো ধরেন যে এই ওয়েবসাইটটা আপনি করলেন, এটা ডেভেলপ করে দিয়েছেন, আপনি একটা এখানে টাইম ফিক্স করেছেন 3 মাস চলবে, 3 মাস পরে এটা অটোমেটিকলি এটার আর কোনো প্রোগ্রামে রান করবে না বা কোনো একটা কোডও রান করবে না, অটোমেটিকলি স্টপ হয়ে যাবে। যেমন স্যার যে লাইসেন্স দেয় ট্রায়াল ভার্সন, হ্যাঁ, ট্রায়াল ভার্সনগুলো কিভাবে করে অটোমেটিক্যালি টাইম জেনারেট করে। যেমন আমাদের এখানে মানে যে দাদা ছিল পার্থ দাদা আগে প্রোগ্রামার, তো উনি কি করতো যে দেখা যাচ্ছে হয়তো কোনো একটা সাইট আপনি ডেভেলপ করে নিচ্ছেন, এবার আপনি টাকা দিলে দেন না দিলে নেই, আপনাকে 2 মাস একটা করা আছে, 2 মাস পরে সাইট অটোমেটিকলি আপনার স্ক্রিপ্ট অফ, এবার তার কাছে কিন্তু আসতে হবে। ঠিক আছে না, মানে এরকম করা যায়। আসলে এখানে প্রোগ্রামটা তারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্বারা মানে করতে পারবে না এমন কোনো কাজ নেই, এখানে সবই করা সম্ভব। আচ্ছা, আর এখানে জাভাস্ক্রিপ্টটা আমরা বিভিন্নভাবে কি এটা শো করাইতে পারি। এটা চাইলে কোনো একটা ইভেন্টের মাধ্যমেও কি আমরা শো করাইতে পারি। ইভেন্ট, যে ইভেন্টটা এরকম হতে পারে না যে এখানে ধরেন যে আমি ক্লিক করতেছি এটাতে, এই ক্লিকটা কি একটা আমাদের ইভেন্ট। আমি মার্কিউ ট্যাগের মধ্যে দেখেছিলাম না, অন মাউস ওভার, অন মাউস কি আউট, এগুলো কি তখনই কিন্তু বলছিলাম যে এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা ইভেন্ট। তো এখানে এই যে আমি কার্সরটা এটার উপর নিলাম, এটাও একটা ইভেন্ট। আবার এখানে আমাদের পেজটা লোড হইতেছে, এই লোডিং টাইমটাই কি একটা ইভেন্ট। আপনি যদি চান যে কোনো একটা এখানে রেজাল্ট বা কোনো একটা প্রিন্ট শুধুমাত্র এখানে লোডিং টাইম যতটুকু তার মধ্যেই শো করবে, সেটাও আপনি শো করে দিতে পারেন। স্যার এটা করার জন্য স্যার আপনি স্যার লোড দিতে স্যার এরর চলে আসছে স্যার, মনে করেন স্যার ক্লিক করব তো আপনার একটা ওইটা কিভাবে লোডিং টাইম একটা শো করবে? হ্যাঁ, ক্লিকে ওটা পারবেন। বলুন, লোডিং টাইমে যে একটা শো করে, একটা শো করে, ওটা হচ্ছে অনলোড ফাংশন, ওগুলো দেখি দেখাবো। জেকিউরিতে যাই, আর জেকিউরিতে আমাদের ওগুলো থাকবে। যেমন প্রিলোডার গুলো সেট করে না, প্রিলোডারটা কিন্তু হচ্ছে কি অনলোড, যে ওটা শুধুমাত্র লোডিং টাইম যতটুকু ততটুকু সময় কি ওটা প্রিলোডারটা কাজ করবে। লোডিং টাইম শেষ, এবার এটার কি ইভেন্টটাও শেষ, এটার কাজও শেষ। এরপরে কি এটা আর কাজ করবে না, এরপরে থাকবে যে কি আপনার রেডি ফাংশন, যে ডকুমেন্টটা যখন রেডি হবে। তো এগুলো নেক্সট ক্লাসে আসি, মানে জেকিউরিতে, তখন আশা করি এগুলো ক্লিয়ার হবে। ওকে, যেমন এখানে অবশ্যই আপনি কি কোন একটা ক্লিকে তো অ্যালার্ট দিতেই পারেন, যে যখন এরকম হতে পারে না যে সাবমিট বাটনে আপনি ক্লিক করলেন, সাবমিট বাটনে এবার কি আপনি ইনভ্যালিড এখানে দিয়ে দিচ্ছেন ইনফরমেশন, এবার কি আপনার কাছে একটা মেসেজ আসতেই পারে, সেখানে মেসেজটা আমরা এইভাবেই শো করাইতেই পারি।
যে কি আপনার ইমেল ইজ ইনভ্যালিড, এরকম আপনি যেভাবে চাচ্ছেন মেসেজটা দিতে সেইভাবে চাইলে দিতে পারবো আমরা। ওকে, তাহলে ফার্স্ট এখানে আমরা দেখলাম এবার তাহলে অ্যালার্টের মাধ্যমে না, এটা শুধুমাত্র যদি অ্যালার্ট দিয়ে লিখেন তাও কোনো প্রবলেম নেই, আবার যদি উইন্ডো ডট অ্যালার্ট দেন তাতেও কি কোনো প্রবলেম নেই। তাহলে এখানে কথা হচ্ছে উইন্ডো এবং ডকুমেন্ট এই দুইটা কি, আমরা যে এখানে উপরেরটা দিচ্ছি আমি ডকুমেন্ট ডট রাইট আর নিচেরটাতে আছে উইন্ডো ডট অ্যালার্ট। এসি রিমোট দেন, এসিটা চালান। সিনট্যাক্স ঠিক আছে ডকুমেন্ট ডট রাইট, কিন্তু ডকুমেন্টটা মূলত কি এখানে ডকুমেন্ট এবং উইন্ডো এই দুইটা বলতে আমরা কি বুঝি? ডকুমেন্টে হলো আপনার ফাইলে যেটা রিড হবে আর কি, মানে রাইট হবে। আচ্ছা, এতটুকু শুধু ক্লিয়ার করেন যে ডকুমেন্ট এবং উইন্ডো এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? এখানে আমি এই যে টেক্সট দিচ্ছি এর জন্য হয়তো ডকুমেন্ট, আর উইন্ডো হচ্ছে যে এটা তো জাভাস্ক্রিপ্টের একটা কোডিং আসছে যার কারণে না, এই এটাও তো কি আমি উইন্ডোর মধ্যে দিতে পারি। এটা করতে স্যার আমার তো পুরো উইন্ডোটা ধরে দিতে হবে, আর স্যার ডকুমেন্ট বলতে স্যার এটা টেক্সট ডকুমেন্ট তাহলে এখানে কোন এরিয়াটুকু, এখানকার মধ্যে কোন এরিয়া? স্যার খুব এরিয়া টেক্সট যতটুকু আছে ওইটা রাইট। এখানে ডক টাইপ বলতে কি বুঝি আমরা? তার ডকুমেন্ট টাইপ, তার মানে কি এখানে টোটালটা হচ্ছে আমার একটা ডকুমেন্ট, অর্থাৎ সেখানে এই ডকের এইচটিএমএল থেকে শুরু করে নিচের এইচটিএমএল পর্যন্ত পুরোটাই হচ্ছে আমার একটা ডকুমেন্ট। অর্থাৎ আর এখানে ডকুমেন্ট ডট রাইট মানে কি, এখানে ডকুমেন্টটা হচ্ছে আপনার একটা সিলেক্টর আর ডট রাইটটা হচ্ছে কি একটা কারণ যে ফাংশন, এই ফাংশনটার কাজ কি এখানে এই ডকুমেন্টের উপর কোনো কিছু লেখা বা এখানে কোনো কিছু প্রিন্ট করে দেওয়া। তাহলে এখানে সিলেক্টর হচ্ছে কি আমার ডকুমেন্ট, আর ডকুমেন্টটা টোটালি এইচটিএমএল থেকে শুরু করে আপনার এইচটিএমএল ক্লোজ, এটা যত বড়ই হোক পুরোটাই হচ্ছে একটা ডকুমেন্ট। কিন্তু নরমালি হয়তো আপাতত দৃষ্টিতে আপনার এরকম মনে হবে যে ডকুমেন্ট এবং উইন্ডোর মধ্যে তেমন কোনো একটা পার্থক্য নেই। আর উইন্ডো এখানে কতটুকু আপনার ভিজিবল এরিয়া, স্যার পুরোটা থেকে যেটা এই মেসেজটা দিচ্ছে তার হ্যাঁ। এবং দেখেন এখানে যখন মেসেজটা দিতেছে চারপাশে একটা কি ইয়ে পড়তেছে না, সেটা করতেছে না। অর্থাৎ এখানে উইন্ডো বলতে যতটুকু আমার সামনে ভিজিবল এরিয়া ততটুকুই হচ্ছে কি উইন্ডো, অর্থাৎ আপনার ডেস্কটপের সেই উইন্ডোটাই। ঠিক আছে, যেখানে ডকুমেন্ট হচ্ছে আমার ফুল এইচটিএমএল কি ডকুমেন্টটাই হচ্ছে একটা ডকুমেন্ট, আর উইন্ডো হচ্ছে আমার সামনে যতটুকু ভিজিবল এরিয়া ততটুকু হচ্ছে একটা উইন্ডো। ওকে, আরেকটা এখানে আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে কনসোল। স্যার আরেকটা কথা, এটা হচ্ছে যে আমরা তো এটা পুরোটা উইন্ডোজে অ্যালার্ট করার জন্য হ্যাঁ, alert দিতেছি। যদি আমরা একটা টেক্সটের যদি অ্যালার্ট করতে চাই যে টেক্সট বক্সগুলো যে থাকে না হয়তো কি ওই ইনপুট টাইপের ভিতর, তাহলে আমরা কি এটা মেসেজ হ্যাঁ এটা দেখাবো। ওটা ওই ফর্ম ভ্যালিডেশন একটা ক্লাস থাকবে আপনাদের, ফর্ম ভ্যালিডেশন ক্লাসে ওগুলো দেখাবো যে অ্যালার্টটা আপনি চাইলে কোন একটা ইনপুট ফিল্ডে আপনি ভুল করছেন, এবার টোটাল উইন্ডোটার মধ্যে অ্যালার্ট দিতে পারেন, আবার চাইলে কি নিচেও একটা অ্যালার্ট আকারে নরমাল টেক্সট আকারে শো করে দিতে পারেন। স্যার ফর্মের মধ্যে স্যার এই মেইল চলে যায়, এটা কি স্যার ফর্ম ভ্যালিডেশন নাকি স্যার ওই ব্যাকএন্ডের কাজ? না, মেইলটা যে চলে যায় সেটা তো অবশ্যই ব্যাকএন্ডের কাজ, আর ফর্ম ভ্যালিডেশনটা এখানে এরকম যে হয়তো আপনার এখানে 10টা ফিল্ড আছে, 10টার মধ্যে আপনার 8টা হচ্ছে রিকোয়ার, যে 8টার মধ্যে আপনার এখানে পূরণ করতে হবে মাস্ট বি। এখন কি করলো যে ভিজিটর বা ইউজার সে তার ভুলেই কি এখানে 7টা রিকোয়ার ইউজ করছে, একটা করে নেই, একটা ব্ল্যাঙ্ক রেখে দিছে। এবার যাতে ওই অবস্থায় সে যদি ডাটাটা সাবমিট করে সেই অবস্থায় যাতে ডাটাটা সাবমিট না আসে এবং তার যে ভুলটা সেই ভুলটা যাতে কি ইউজারকে ধরায় দেয়, এটা হচ্ছে ভ্যালিডেশনের কাজ। আবার এখানে ভ্যালিডেশনটা এরকমও করতে পারেন যে আপনার যে ইনপুট টাইপ নাম্বার, সে নাম্বার না দিয়ে এখানে কোনো কিছু একটা টেক্সট লিখে দিল, এখানে পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড দুইটা ম্যাচ করলো না, পাসওয়ার্ড এবং কি কনফার্ম পাসওয়ার্ড একটা দিয়ে দিল 1 2 3 আরেকটা দিল 2 3 4 5, দুইটা পাসওয়ার্ড কি মিললো? তখন যাতে তার কাছে একটা মেসেজ আসে যে কি ইওর পাসওয়ার্ড ডাজ নট ম্যাচ। এরপর ইমেল এন্ড কি রিএন্টার ইমেল, দুইটা ইমেল আপনি দুই রকম দিলেন, সেক্ষেত্রে আপনি হয়তো বা জানেন না যে এখানে দুইটা ইমেলে আমার একই হবে, আমি ভুলে কি এখানে দুই ধরনের ইমেল দিলাম, সেক্ষেত্রে যাতে আপনার কাছে আরেকটা অ্যালার্ট আসে যে এখানে ইমেল কি এখানে ম্যাচ করতেছে না, দুইটাই একই লাগবে। কিন্তু এবার যদি এরকম হয় এখানে শুধুমাত্র নরমালি ভ্যালিডেশনের মধ্যে আপনাদের এরকম হবে যে এখানে পাসওয়ার্ড এবং কি কনফার্ম পাসওয়ার্ড ইমেল এন্ড রিএন্টার ইমেল এই দুইটা এক আছে কিনা, এই দুইটা শুধুমাত্র চেক করবে ওরা, দুইটাই ম্যাচ করতেছে কিনা।
যদি দুইটার মধ্যে একটা লেটারও ভুল হয় তাও কি এখানে অ্যালার্ট চলে যাবে। কিন্তু এখন যদি আপনি এটাকে আরো এরকম করতে চান যে এবার আমি যে ইমেলটা দিতেছি সেই ইমেলটা ভ্যালিড ইমেল কিনা, আপাতত এখানে কি আপনার এরকম হতে পারে যে কি web@gmail.com, এখানে শুধুমাত্র আপনার ইমেলের প্যাটার্নটা ধরতে পারলেই সে কি এটা নিয়ে নেবে। কিন্তু এবার আমি যে এখানে ইমেলটা দিলাম সেটা কি আপনার ভ্যালিড ইমেল নাকি ইনভ্যালিড, সেটার জন্য আবার আলাদা কাজ। তো আপাতত আমরা কি শুধুমাত্র এখানে এটাই দেখবো যে এখানে আমার একটা ইমেল রাখতে হবে মাস্ট বি, এবং যখন ইমেল এবং রিএন্টার ইমেল দিব দুইটা, তখন দুইটাই যাতে ম্যাচ করে, এবং পাসওয়ার্ড যে দুইটা দিব সেই দুইটাও যাতে কি ম্যাচ করে। হ্যাঁ, এটা আবার যদি এরকম হয় না যে আপনার পাসওয়ার্ড, যেমন আপনি যদি ফাইবারের কথাই বলি, এখানে কি বলতেছে ওরা একটা আপনার ক্যাপিটাল লেটার দিতে হবে, স্মল লেটার রাখতে হবে, একটা নাম্বার ইউজ করতে হবে। সেক্ষেত্রে কি আপনি এটা কিভাবে করতে পারেন? এই কাজগুলো নরমালি ধরেন যে পিএসপি দিয়ে বেশি করে, কারণ পিএসপি এর কোডটা থাকে হিডেন। হ্যাঁ, পিএসপি এখানে যে আপনার প্রোগ্রামটা করবেন পিএসপি তে, সেই টোটাল কোডটাই থাকবে কি হিডেন। পিএসপি তে যখন কোনো কিছু লিখবেন, পিএসপি তে লেখার সাথে সাথে সে কি করবে, ওইটা নিয়ে সে সার্ভারে পাঠিয়ে দিবে। টোটাল তার এক্সিকিউশনটা সার্ভারে হবে, সার্ভারে ওটার কি এক্সিকিউশন করার পরে এবার সেটা আপনার যে আউটপুট আসতেছে সেটা মার্কআপ আকারে ব্রাউজারের কাছে পাঠিয়ে দেবে। পিএসপি ব্রাউজারের কাছে পর্যন্তই আসে না। না, জাভাস্ক্রিপ্ট তো টোটালি সে ব্রাউজার রিড করতেই পারে, কিন্তু পিএসপি কে ব্রাউজার সে চিনে না বা রিডও করতে পারে। পিএইচপি কিন্তু খুব ভালো সিকিউর না। কেন? Secure না, স্যার। পিএসপিটাই তো অবশ্যই সিকিউর। আপাতত PHP তো অনেক স্ট্রং। পিএসপিটা এখন দেখবেন ওয়েবের যত ধরনের কাজ হয়, আমি জাভা তারপর হচ্ছে ওরাকল, ওইটার তুলনায় আমি এটা ইয়ে করতেছি। তাহলে পিএসপিটাও কিন্তু ওরাকলেরই। পিএসপি, ASP.NET, হ্যাঁ, এগুলো হচ্ছে ওরাকলের সার্ভিস। হ্যাঁ, লারাভেলটা, হ্যাঁ পিএসপি। আবার ওয়ার্ডপ্রেসটার কথা বলি, এটাও কিন্তু পিএসপি দিয়ে। আপনি ওয়ার্ডপ্রেস ইউজ করেন বা পিএসপি ইউজ করেন, র পিএসপি বা ওয়ার্ডপ্রেস, এটা আসলে যে সিকিউরিটির কথা যদি বলি, সিকিউরিটিটা কিন্তু একদিক থেকে হয় না। ওয়ার্ডপ্রেস কিন্তু কি সবাই বলে যে তুলনামূলকভাবে অনেক কম সিকিউর। হ্যাঁ, এটা অনেক কম সিকিউর র পিএসপির তুলনায়, কিন্তু এটাও অনেক বেশি সিকিউর। ওরা যে ওয়ার্ডপ্রেসটা বানায় দিয়েছে, এটা ওরাও কিন্তু সেখানে কম সিকিউরিটি দিয়ে কি এটা বানায় নেয়। কিন্তু এখানে হ্যাকিং এর যে বিষয়টা, নরমালি এখানে সিকিউরিটির বিষয়টা তো আসে হ্যাকিং এর দিক থেকেই, তো যাতে হ্যাক না হয়। হ্যাকটা কিন্তু অনেক দিক থেকেই হয়। যে হতে পারে আপনার এখানে যেখানে যে সার্ভারটা মেনটেন করতেছে, সেখানে যে সার্ভার যারা মেনটেন করতেছে ওরা হয়তো বা কি সার্ভার সম্পর্কে খুব একটা ভালো ধারণা নেই। তাদের হয়তো বা কোনো একটা ক্লুর কারণে বা ভুলের কারণে, ফল্টের কারণে আপনার এটা হ্যাক হতে পারে। আপনার যে ধরেন যে ইউজার আইডি এন্ড পাসওয়ার্ড, এটা কি করলেন আপনার কোন একটা ফ্রেন্ড জানে, অথবা আপনি এখানে কোথাও লগ ইন করলেন, সেখানে লগ ইন করে কি আপনার পাসওয়ার্ডটা সেভ হয়ে থাকলো, অথবা লগ আউট দিলেন না, অথবা আপনার এখানে হয়তোবা পার্টনার কেউ আছে, তাকে তো আপনার দিতে হবে, এটা তার কাছেই আছে, সে কি করলো আপনার কোন একটা ফ্রেন্ডকে দিয়ে দিল, বা তার কোন একটা ফ্রেন্ডকে ধরেন যে তাকে বিশ্বাস করে, কিন্তু হতে পারে তো সে আবার অন্য কাউকে দিচ্ছে। এটা কিন্তু বিভিন্ন দিক থেকে আসলে হ্যাকটা হয়। একদিক থেকে যে এটা সিকিউরিটিটা আসে এরকমটা না। নরমালি যদি কোডের দিক থেকে বলি, তাহলে কোডের দিক থেকে সবগুলাই স্ট্রং। আর পিএসপিটা অবশ্যই কি শুধু সিকিউর না, অনেক বেশি সিকিউর। ওকে, তাহলে এটা আমি বাদ দিলাম। আসছে। ওকে, এবার আমি এখানে আর একটা কিসের মধ্যে দিতে পারি, কনসোল ডট, এখানে আসবে লগ। হ্যাঁ, আসে। এখানে কনসোলটা হচ্ছে কি নরমাল যারা ইউজার তাদের জন্য না, এটা কনসোল ডট লগ, এটা ইউজ করে যারা ডেভেলপার তাদের জন্য। এটা ব্রাউজারে শো করবে না। কনসোলে যেটা আসবে, এটা হতে পারে যে আপনি এখানে একটা প্রোগ্রাম তৈরি করছেন, এটার মধ্যে কোনো একটা যদি ভুল করে থাকেন, তাহলে সেই এররটা এবার কনসোলে শো করবে।
অথবা আপনি নিজে কি কোনো একটা ধরেন যে এখানে কমেন্ট আমরা করে রাখি না, এবার আপনি এমন এখানে একটা কমেন্ট করে রাখতেছেন যেটা ধরেন যে নর্মাল একজন ইউজারের কাছে যাবে না, শুধুমাত্র আপনি দেখবেন, সেটাও আপনি এখানে কনসোল লগের ভিতরে রাখতে পারেন। ধরেন যে এখানে এর ভিতরে কিছু একটা আপনি প্রোগ্রাম বানাইতেছেন বা একটা প্রিন্ট করে রাখতেছেন বা কোনো কিছু এখানে একটা লিখে রাখলেন, সেই লেখাটা যারা নর্মাল ইউজার অর্থাৎ ব্রাউজারে আসবে না, যে ডেভেলপার সে দেখতে পারবে, আর শুধুমাত্র আপনি করতেছেন এটা ডিজাইন বা আপনি এই কাজটা করতেছেন আপনি দেখবেন, আর কেউ দেখবে না। তাহলে কি এটা এরর আইডেন্টিফাই করার জন্য? হ্যাঁ, এরর আইডেন্টিফাই করে এটা কনসোল লগ। অটো জেনারেট হবে এটা কোনটা? তাহলে এখানে যদি কোনো একটা এরর শো করে তাহলে সেই এররটা এখানে কনসোল লগ ধরে ফেলে। তাহলে এটা ইউজারের কাছে পৌঁছাবে না, শুধু যে হ্যাঁ, যিনি তার হ্যাঁ। কাছে স্যার একটা ট্যাগের মধ্যে স্যার ট্যাগ তো শো করে না। হ্যাঁ, ট্যাগটা এখানে H2 টা হিডেন থাকতেছে না, এটাও কি এখানে হিডেন থাকবে। কিন্তু আমরা চাইলে এখানে ধরেন যে এখানে কোনো কিছু লিখলাম, ধরেন যে এখানে দিলাম কি সাম টেক্সট, এবারে এখানে লিখছি, এটা কি আসছে সাম টেক্সট এখানে শো করতেছে। এবারে এখানে আমি ইনস্পেক্ট এলিমেন্টে যান, এখান থেকে একটা অপশন আছে দেখেন কনসোল, এখানে কি আসছে সাম টেক্সট। এটা কি শুধুমাত্র যারা ডেভেলপার তাদের জন্য, যে এটা নরমাল ইউজারের কাছে কখনোই আসবে না বা এটা ব্রাউজারে এই প্রিন্টটা আসবে না। এবার ধরেন যে আপনি এখানে কোনো কিছু এটা এখানে একটা বানিয়ে রাখলেন, চাইলে কোনো কিছু এখানে একটা আপনি কমেন্ট আকারেও শো করতে পারেন, যাতে সেটা দেখলে আপনি বুঝতে পারেন যে এটা কি করছেন। অথবা এরকম যদি হয় যে আমি এখানে যে 2 লাইন জাভাস্ক্রিপ্ট কোড লিখছি, এই 2 লাইনের মধ্যে কি আমার একটা ভুল আছে, তাহলে সেই ভুলটা কি আমরা কিভাবে শো করব বা কিভাবে, আমি জাভাস্ক্রিপ্ট বুঝি না, তাহলে কিভাবে বুঝবো এই লাইনটা আমার ভুল আছে। এবার এখানে উপরে যেটা আছে ডকুমেন্ট ডট রাইট, এখানে আমি কি করলাম এই ইনভার্টেড কমা তুলে ফেললাম। এবার কি এটা শো করবে? অবশ্যই এখানে কি H2 ক্রিয়েটিভ আইটি H2 এটা কি একটা যদি টেক্সট আকারে শো করাইতে চাই তাহলে সেটা কি অবশ্যই ইনভার্টেড কমার ভিতরে লিখতে হবে। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের নিয়ম। আর এই ইনভার্টেড কমাটাকে বলা হয় স্ট্রিং। সবাই নোট করেন, ইনভার্টেড কমাটাকে বলা হয় সবসময় স্ট্রিং, STRING। অর্থাৎ কোনো কিছুকে লিখতে গেলে কি সবসময় সেটাকে স্ট্রিং আকারে পাস করতে হয়। আর স্ট্রিং আকারে লেখার নিয়মটা হচ্ছে যেখানে হয় সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন, যে ইনভার্টেড কমার ভিতরে আসবে। স্যার স্ট্রিংটা ইনভার্টেড কমা না ইনভার্টেড কমার ভিতরে যেটা থাকে সেটা স্ট্রিং? ইনভার্টেড কমাটাই টোটালি হচ্ছে আপনার স্ট্রিং, যে ইনভার্টেড কমার ভিতরে এবার যা কিছু দিবেন তাই তো, তাই না? কারণ ইনভার্টেড কমা না হলে তো আপনি কোনো কিছু লিখতে পারবেন না, তাহলে ইনভার্টেড কমাটাই একটা স্ট্রিং। তাহলে এবার কি এটা আমার ঠিক আছে? এটা কি এবার আমার কি এখানে ভুল না? জি স্যার। এটা তো এখানে অবশ্যই ভুল। এবার এখানে আমি এখানে রিলোড দিলাম, তাই না, এখানে কোনো কিছু লেখা নেই। এবার কেন শো করলো না, এখানে ভুলটা কি, এটা যদি আপনি আইডেন্টিফাই করতে চান তাহলে ইনস্পেক্ট এলিমেন্ট কনসোলে যান, এখানে কি আসতেছে সিনট্যাক্স এরর, এক্সপেক্টেড এক্সপ্রেশন গট কি এখানে লার্ন মোর, অর্থাৎ কি ওই লাইনটা বা আমরা যতটুকু এখানে কোড করছি তার মধ্যে কি এখানে এটা ভুল আছে। index.html 12 কি ইস টু 23, এখানে কই এই যে 12। এটা পুরোটা তাহলে আমরা যারা কোডিং করতেছি তাদের সুবিধা। হ্যাঁ, এটা অনেক সুবিধা না, যে আপনার এখানে কোনো একটা এরর কোনো ধরেন যে এখানে 50 লাইন বা কি, বা অনেক সময় আমরা যখন jQuery যে প্লাগইন গুলা নিয়ে আসবো, সেই প্লাগইনের যে অ্যাক্টিভেশন কোড কিন্তু অনেকগুলাই থাকে। দেখুন যে প্রত্যেকটা প্লাগইনের হয়তো কি 2 লাইন 5 লাইন 10 লাইন ছোট্ট একটা কি স্ক্রিপ্টের মধ্যে একটা অ্যাক্টিভেশন কোড থাকে, যে তার লিঙ্কগুলো তো সেট করতে হবে প্লাস সেই অ্যাক্টিভেশন কোডটাও দিতে হয়, নাহলে সেই প্লাগইনটা কখনো কি আপনার অ্যাক্টিভ হবে না। সবকিছু ঠিক থাকবে, অর্থাৎ সেটা ওই অ্যাক্টিভেশন কোডটা সুইচ হিসেবে কাজ করবে। তখন এখানে আমার কি ইলেকট্রিসিটিও আছে, আবার কি লাইটও সেট করা আছে, যতক্ষণ পর্যন্ত সুইচ দিব না ততক্ষণ পর্যন্ত কি এটা জ্বলবে। তো কোনো একটা প্লাগইনকেও কি সেটাকে রান করতে গেলে তার একটা অ্যাক্টিভেশন কোড থাকে, সেই অ্যাক্টিভেশন কোড যখন এবার 10টা প্লাগইন অ্যাড করলাম আমি, 10টা প্লাগইনের অ্যাক্টিভেশন কোড আমার এখানে এক জায়গায় রাখতে হবে। তো এবার দেখা হলো 10টা অ্যাক্টিভেশন কোড রাখতে গিয়ে আমার কোনো একটা কি সেমিকোলন মিস্টেক হতে পারে, অথবা কি কোনো একটা লাইন আমার ভুল হতে পারে। এবার যখন কোন লাইনটা ভুল হলো বা কোন লাইনটার কারণে আমার এখানে কোন প্লাগইনটা কাজ করতেছে না, সেটা কিন্তু আমরা কনসোল দ্বারা বের করতে পারি যে এখানে আসলে ভুলটা কোথায়।
সচরাচর ইউজ করা হয় না। হ্যাঁ এটা খুব কম ইউজ হয়। হ্যাঁ ডিবাগিং করার জন্য বুঝিনি। ডিবাগ মানে ভুল বাগগুলোর হ্যাঁ বাগগুলোকে ধরার জন্য। স্যার যে কনসোল লক মানে সাবজেক্ট স্কিলস এটা কই গেল স্যার? এই যে এটা কনসোলে আছে, এখন তো এই যে এরর পাইছে না, এখানে error-টা show করছে। করে দিলেই হয় নাকি এটা প্রতিটা আমার ইয়েতে আলাদা আলাদা ভাবে যখন আমি সবার লাস্টে সেট মেসেজ করতে দিব হবে। বা হচ্ছে একটা ডাইনামিক ইয়ে করব। এটা সবখানে আপনার কনসোল লক দেওয়ার দরকার নেই। তাদের ঠিক আছে। প্রোগ্রামটা লিখে সবার লাস্টে সেট করলাম। যে ধরেন যে আপনার এটা কি সম্পূর্ণ ওকে, এবার আপনি কি করলেন যে আপনার এই প্রোগ্রামটা ওকে, তাহলে শেষে আপনি কি কনসোল ডট লগ এর ভিতর লিখে দেন ওকে। হ্যাঁ এখানে শুধুমাত্র দিয়ে দেন যে কনসোল ডট লগ, এখানে দিয়ে দিলাম যে কোনো কিছু লিখবো। হ্যাঁ তাহলে এখানে দিয়ে দিলাম ওকে অথবা ডান। এবার এখানে রিলোড দিলাম, এখানে দেখেন ইনস্ট্রাক্ট এলিমেন্ট, এখানে কনসোল, ওই যে উপরে কি করে রাখছি আমরা, এটা আমি অফ করে রাখলাম। এখানে এটা আমার ইরোরটা আছে না, সে প্রথমে ইরোরটাকেই ধরবে। দেখেন ওকে না, ওকে। তাহলে আমরা কিভাবে একটা জাভাস্ক্রিপ্ট দ্বারা আউটপুট নিয়ে আসতে পারি এটা কি নরমালি দেখলাম তো না। এবার তাহলে কোনো কিছু আমরা এখানে খুব, যদি আমি বলি যে এতটুকু এখানে একটা লাইন লিখবো, একটা টেক্সট লিখবো, তাহলে তো এতটুকু তো আমরা সবাই লিখতে পারবো। ওকে তাহলে এতটুকু থাকলো, এখানে কনসোল লকটাও আমি বাদ দিয়ে দিলাম। এবার এখানে কোনো কিছু নাই। তো এবার আপনারা কিছু নোট করেন। ফার্স্ট লিখেন যে জাভাস্ক্রিপ্টের ডাটা টাইপ, জাভাস্ক্রিপ্টের মধ্যে ডাটা টাইপ, তার অনেকগুলো ডাটা টাইপ আছে, তার মধ্যে একটা হচ্ছে স্ট্রিং। স্ট্রিংটা কি আমরা তো সবাই এতক্ষণ মনে হয় স্ট্রিংটা দেখলাম ভালোই। স্ট্রিংটা কি, স্ক্রিনটা স্যার টেক্সট কোন টেক্সট যে নরমাল কোনো কিছু টেক্সট আকারে বা কি প্রিন্ট করতে চাইলে সেটা স্ট্রিং আকারে দেয়। যা কিছু রাখা হবে তাই শো করবে। সেটা হচ্ছে একটা এক কথায় কি ইনভার্টেড কমার ভিতরে যা কিছু থাকবে তাই স্ট্রিং, এবং সেটা একটা নরমাল টেক্সট হিসেবে সবসময় আসবে। পুরো একটা লাইন বলতে হবে। হ্যাঁ এরপরে থাকবে ইন্টিজার টাইপ। ইন্টিজারটা কি, নাম্বার সংখ্যা 1 ওটা হচ্ছে কি নিউমেরিক, 0 থেকে 9 পূর্ণ সংখ্যা, 0 থেকে 9 সেটা হচ্ছে কি ইন্টিজার। এরপরে থাকবে হচ্ছে আপনার ফ্লোট। ফ্লোটটা হচ্ছে কি সেটা একটা ভগ্নাংশ থাকবে, 10.5 5.6 মানে 5 পয়েন্ট কি সেটা একটা সামথিং থাকবে কিছু ভগ্নাংশ, যেটা সেটা হচ্ছে ফ্লোট টাইপ। এরপর হচ্ছে ডাবল, ভগ্নাংশটা কি 10 পয়েন্ট ধরেন যে 10.5 1.5 যে সেটা একটা ভগ্নাংশ থাকতেছে। এরপর হচ্ছে ডাবল, যে এবারে এরকম থাকলো 2.0055 মানে অনেকগুলা থাকবে, সেটা হচ্ছে কি ডাবল। এটা ফ্লোট টাইপই কিন্তু স্যার বেশি হ্যাঁ ওটা ফ্লোটেরই একটি মানে ওয়ান কাইন্ড অফ ফ্লোট সেটা। বাট লেন্থটা বেশি। হ্যাঁ ওখানে ভগ্নাংশের ইয়েটা বেশি থাকবে, ফ্লোটের পরে ডাবল 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 ডিইউবি ডাবল বিএলই ডাবল। ফ্লোট হচ্ছে কি ভগ্নাংশ থাকবে, ধরেন যে 10.1 10.05 10.50। হ্যাঁ যে ওটা কখনো কি যখন ভাগ করবেন তখন ওটা পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ হবে না, একটা শেষে ভাগশেষ থাকবে, সেটাই হচ্ছে ফ্লোট। ডাবলটা ধরেন যে এবার কি আপনি ভাগ করলেন শেষে আছে শুধুমাত্র 5, কিন্তু এবার আপনার এরকম আসলে সেখানে কি 10টা 5 মানে অনেকগুলো আপনার কি এখানে ইয়ে থাকতেছে। শেষ হচ্ছে না কি। হ্যাঁ যেমন আমাদের থাকে না যে 10.16934 মানে মানে দেখা গেলো 7টা 8টা পর্যন্ত কি আমার এখানে পয়েন্ট দিয়ে এরকম টেক্সট চলে আসলো, সংখ্যা আসলো, তো সেক্ষেত্রে এটাকে বলা হয় ডাবল। আর যদি 2টা 3টা এরকম থাকে তাহলে সেটা হচ্ছে ফ্লোট, বা একটা, সেক্ষেত্রে এটা হচ্ছে ফ্লোট টাইপ। আচ্ছা আরেকটা থাকবে হচ্ছে আপনার বুলিয়ান। ট্রু, হ্যাঁ বুলিয়ান। বুলিয়ান হচ্ছে ট্রু আর ফলস, যে কোনো একটা কন্ডিশনের উপর এটা ভিত্তি করে আপনি কি এটাকে চাইলে প্রিন্ট করে দিতে পারেন, যে কি সত্য অথবা মিথ্যা, এটা হচ্ছে বুলিয়ান। তাহলে আমরা স্ট্রিংটা দেখছি না, স্ট্রিংটা কি হচ্ছে কোন নরমাল একটা টেক্সট। স্যার এই পাঁচটাই স্যার হ্যাঁ আপাতত এগুলাই ঠিক আছে, এর বেশি এখানে আর লাগবে না। ওকে তাহলে এবার আমরা দেখবো এখানে ইন্টিজার টাইপটা। এবার আমি এখানে লিখলাম
ডকুমেন্ট ডট রাইট, এগুলো অবশ্যই একটু মনে রাখতে হবে যে আপনার স্ট্রিং লেখার সময় কি সেটা ইনভার্টেড কমার ভিতরে লিখতে হয়, আর ইন্টিজার যখন লিখবো এটা হচ্ছে কি একটা পূর্ণ সংখ্যা, এখানে ইন্টিজারটা কি চিনে, বা জাভাস্ক্রিপ্ট কিন্তু কি তার ডাটা টাইপটা সে চিনতে পারে, যে এটা এখানে যখন কোনো কিছু একটা লিখবেন সে তার ডাটা টাইপ অনুযায়ী কি তার রেজাল্টও সে দিয়ে দিতে পারে। হ্যাঁ, তাকে উল্লেখ করে দেওয়া লাগে না যে এটা ইন্টিজার টাইপ, এটা স্ট্রিং টাইপ, বা এটা বুলিয়ান। সে কি তার টেক্সট অনুযায়ী বা কি আমরা যা কিছু লিখি সেটা কি তার ডাটা টাইপ অনুযায়ী সে তার রেজাল্টও দিয়ে দিতে পারে। তাহলে এখানে দিয়ে দিলাম ডকুমেন্ট ডট রাইট, কোনটা স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট ছাড়া তো সে বুঝতে পারবে না যে এটা জাভাস্ক্রিপ্ট। স্ক্রিপ্ট একটা নেওয়া মানে কি, এটা হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট ফাইল। এখানে H1 থেকে H6 মানে কি এগুলো নেওয়া মানে কি একটা হেডিং না, তো এখানে স্ক্রিপ্টটা নেওয়া মানে হচ্ছে কি আপনার জাভাস্ক্রিপ্ট। যতক্ষণ পর্যন্ত স্ক্রিপ্ট নেবেন না ততক্ষণ পর্যন্ত সে বুঝতে পারবে না এটা একটা জাভাস্ক্রিপ্ট। ওকে, তাহলে এবার এখানে লিখছি ডকুমেন্ট ডট রাইট, কি দিলাম আমি, এবার এখানে দিলাম শুধুমাত্র 10। এবার কি এটা শো করবে? না স্যার, করবে কারণ কি এটা হচ্ছে একটা স্ট্রিং না, এটা হচ্ছে একটা ইন্টিজার টাইপ, আর ইন্টিজার লেখার সময় কখনো কোটেশন আসবে না, কারণ কোটেশন যদি দিয়ে দিই তাহলে তার 10টা একটা টেক্সট হিসেবে চলে যাবে। আমরা কিন্তু এরকম হতে পারে যে এখানে কি 10 এর সাথে 20 আমি যোগ করব, বা 10 কি আমি 20 থেকে মাইনাস করব, কিন্তু যখন আমি একটা টেক্সট হিসেবে দিয়ে দিব, দুইটা টেক্সটের মধ্যে কি কখনো প্লাস মাইনাস হয়? চাইলে দুইটাকে পাশাপাশি আমরা বসাইতে পারবো, কিন্তু কখনো কি এটা ক্যালকুলেশন করতে পারবে না যে এটার সাথে কি একটা এর সাথে বি কি গুণ করতে পারবে, এর সাথে বি ভাগ করতে পারবে, আবার এ থেকে বি কখনো মাইনাস হবে না। এরকম হতে পারে এর পাশে বি বসবে, আবার বির পাশে এ বসবে, দুইটাকে পাশাপাশি বসাতে পারি। তো এটা কি যখন ওইটা যাইতেছে তখন সেটা একটা নরমাল টেক্সট, আর এটাকে যদি আমি গুণ করতে চাই তাহলে তো আমরা জানি স্ট্রিং মানে এক কথা হচ্ছে কি একটা টেক্সট, নরমাল টেক্সট। এবার আমি এখানে দিয়ে দিলাম 10 প্লাস 30, এটা কি কাজ করবে এবার? তাহলে কাজ করবে, রেজাল্ট দিবে। এবার দেখি এখানে কত আসছে 40। এখানে কি সে এটা ক্যালকুলেশন করে ফেলতে পারতেছে না জি, যে এখানে প্লাসটা তাহলে কি প্লাসটা এখানে হচ্ছে একটা অপারেটর, এখানে অনেকগুলো অপারেটর আছে, তার মধ্যে কি এখানে প্লাসটা হচ্ছে একটা অ্যারিথমেটিক্যাল অপারেটর, প্লাস মাইনাস গুণ ভাগ। এখানে চাইলে কি আমরা মাইনাসও করতে পারি, গুণও করতে পারি, আবার কি ভাগও করতে পারি। যদি এখানে আমি প্লাসের সাথে এখানে আমি ইনটু দিয়ে দিই তাহলে এবার কি করবে, সে 30 এর সাথে কি এটা গুণ করবে। আবার কি করলাম আমি শেষে এখানে মাইনাস 200, এবার কি এটা কাজ করবে? দিয়ে দেখি আসতেছে না, এটার ফাইনাল রেজাল্ট সে 10 এর সাথে 30 কি গুণ করলো, এবং কি গুণ ফলে যা আসে সেটা থেকে কি মাইনাস 200। এবার সে তার কি রেজাল্টের সাথে বা কি এটার গুণফলের সাথে শেষে 200 গুণ মাইনাস করে যা আসে সেটাই কিন্তু আমাদের সামনে সে তুলে ধরতেছে বা এটাই প্রিন্ট করে দিতেছে। কিন্তু এটাকেই যদি এবার আমি কি করে দিই, স্ট্রিং এর মধ্যে দিয়ে দিই, তাহলে এবার কি এটা একটা স্ট্রিং না, এটা ডাটা টাইপ কি তাহলে এবার স্ট্রিং, কারণ কি এটা আছে ইনভার্টেড কমার ভিতরে। এবার দেখেন এটা কি হিসেবে আসে, যে পুরোটাই একটা টেক্সট হিসেবে শো করবে। তাহলে স্ট্রিং লেখার সবসময় কি নিয়মটাই হচ্ছে এটা ইনভার্টেড কমার ভিতরে আসবে, আর যখন কোনো ইন্টিজার লিখবো তখন কি সেটা ইনভার্টেড কমার বাইরে, অর্থাৎ এখানে কোনো ইনভার্টেড কমা লাগে না। স্যার জাভাস্ক্রিপ্টের টেক্সট লেখা কি দরকার, আমরা তো সেটা HTML লিখব। কোনটা? জাভাস্ক্রিপ্টের এবার আপনি একটা মেসেজ লিখবেন, তাহলে সেটা কিভাবে লিখবেন? আবার নরমালি তো কোনো কিছু লিখে দিলে সেটা ভুল ধরতেছে, সিনট্যাক্স এরর। আমরা কনসোলে দেখলাম একটু আগে যখন ইনভার্টেড কমার ভিতরে দিই তখন কনসোল এরর ছিল না? ইনপুট নেওয়া যাবে না নিজের কাছ থেকে, হ্যাঁ, ইনপুট নেওয়া যাবে না। আমরা তো এখানে যোগ করলাম, কিন্তু হ্যাঁ। এটা তো আমরা যা সংখ্যা লিখেই দিলাম। হ্যাঁ। আর নিজের এসে বলবো যে আমি 30 এর সাথে 10 গুণ করব, হ্যাঁ। ইনপুট দিতে পারবো। করাতে পারবেন না। মানে জাভা পিএইচপি দিয়ে যা পসিবল এখানে জাভাস্ক্রিপ্ট দ্বারাও কিন্তু কি একই কাজ করতে পারবেন, সবই করতে পারবেন। এখানে একটা ওয়েবসাইটকে এটা ডেভেলপ করে ফেলতে পারবেন, কিন্তু জাভাস্ক্রিপ্ট দ্বারা কেউ করে না কেন? কারণ আপনি এখানে ভিউ পেজ সোর্সে যান,
এই যে দেখেন স্ক্রিপ্ট আপনি তো এবার কি আমি যখন এটাকে ডেভেলপ করব আমার তো সব কোড আপনি পেয়ে গেলেন, এবারে এটাকে কি আর হ্যাক করতে আপনার কয় মিনিট লাগবে? কপি পেস্ট করে দিলে এবার এটার ভিতরে কি কি প্রোগ্রাম ইউজ করছি আর কি কি অপারেশন দিছি এটার মধ্যে সব তো আপনি পেয়ে গেলেন, এটা 1 মিনিটও লাগবে না। কিন্তু যখন এটা পিএইচপি দিয়ে করবেন, এবার তো এখানে কি কি আপনি প্লাগইন ইউজ করছেন, এটার মধ্যে কি কি অপারেশন ইউজ করছেন, এটা কিন্তু কি নরমাল ইউজার বা যারা হ্যাকার ওরাও কিন্তু কি সহজে বের করতে পারবে না। তাদেরকে এটা এবার হ্যাক করতে গেলে অনেক কি বেশি পরিশ্রম করতে হবে, কষ্ট হবে। আমি চাই না যে কষ্ট হবে। তাই না? ওকে, আচ্ছা আমরা দেখি যত তাড়াতাড়ি এটা জাভাস্ক্রিপ্ট থেকে চলে যেতে পারি। সবাই কি বুঝতে পারছেন তো, পারতেছেন তো? ওকে, তাহলে এবার এখানে এটা হলো কি ডকুমেন্ট ডট রাইট, এর মধ্যে কি আমরা দেখলাম ইন্টিজার, ঠিক আছে। এবার এখানে আরেকটা নিলাম আমি, ডকুমেন্ট ডট রাইট, এখানে দিলাম 10.50। এবার এখানে দেখি কি আসে, 100 সাথে 10.50 চলে আসছে না? তাহলে এবার আমি চাচ্ছি এখানে এই 10.50টা নিচে আসবে এবং 100টা উপরে থাকবে, তাহলে সেটা কিভাবে দিতে পারি? ব্রেক। তাহলে ব্রেকটা কি একটা ট্যাগ না? সেই ব্রেক ছাড়া তো এটা কখনো আমরা নামাইতে পারবো না। তাহলে ওই ব্রেকটা এবার কিভাবে দিব? ডকুমেন্টে টেক্সট ব্রেকটা দেওয়ার নরমাল উপায় কি? স্ট্রিং এ করে দিলে অবশ্যই সেটাকে স্ট্রিং আকারে দিতে হবে। আর তার জন্য তাহলে কি নিব আমরা? আবার ডকুমেন্টে রাইট কোথায় দিব? স্ট্রিংটা দিব কোথায়? দুইটার মাঝখানে। একেবারে সহজ হচ্ছে এখানে ডকুমেন্ট ডট রাইট, রাইট ডকুমেন্ট ডট রাইট এটা এটা কি ডকুমেন্ট ডট রাইট ছাড়া তো আপনি লিখতে পারবেন না বা কোনো রেজাল্ট এখানে শো করে দিতে পারবেন না। আপনি যা কিছুই এখানে প্রিন্ট করান না বা রেজাল্ট নিয়ে আসেন না কেন, ওইটাকে ডকুমেন্ট ডট রাইটের মধ্যে রাখতে হবে, না হলে তো আপনি এটা শো করে দিতে পারবেন না। হয় একটা হচ্ছে ডকুমেন্ট ডট রাইট, একটা কনসোল, অথবা কি আরেকটা অ্যালার্ট। তো আমাদের তো অ্যালার্ট বা কনসোলের এখানে দরকার নেই, আমরা নেব কোনটার মধ্যে? ডকুমেন্ট ডট রাইট। তাহলে এখানে নিলাম ডকুমেন্ট ডট রাইট, অবশ্যই কি এখানে স্ট্রিং নিয়ে নিলাম, এর মধ্যে আসবে কি এখানে ব্রেক। আসছে? এটা যদি আমরা স্ট্রিং এর আগে ডাবল কোটেশনের মধ্যে নিই তাহলে কি হবে না? তাহলে ভালো হবে। স্ট্রিং এর আগে হ্যাঁ, ইন্টিজার ইন্টিজারের পাশে, ওই যে 10 এর আগে। হ্যাঁ 10 এর আগে দিলেও হয়ে যাবে। যে হ্যাঁ এবার আমরা চাইলে কিন্তু কি এখানে 10 এর আগে যদি ব্রেকটা দিয়ে দিতে পারতাম তাহলে হয়ে যেত না? তাহলে এখানে ব্রেকটা যদি এভাবে নরমালি ব্রেক দিই তাহলে তো এটা নিবে না, তাহলে সেখানে তো অবশ্যই কি কোটেশন লাগবে কোটেশন লাগবে না। এবার আমি এটা তুলে ফেললাম, আসছে? হ্যাঁ এবার এখানে আসছে। তাহলে এই জায়গায় কি আসবে? অবশ্যই স্ট্রিং আকারে লিখতে হবে। তাহলে এবার স্ট্রিং আকারে এখানে দিয়ে দিলাম। অবশ্যই এটা কি আপনার লজিক ঠিক আছে, যে এখানে কিন্তু আমরা এটা দিয়ে দিতে পারি, আলাদাভাবে ডকুমেন্ট ডট রাইট কি এখানে লেখার দরকার নেই। তাহলে এবার এখানে দিলাম, এই যে দেখেন আসছে, কিন্তু আসে নাই কারণ কি এবার যখন এখানে চলে আসছে সে যখন রিড করা শুরু করলো তখন প্রথমে কি পেলো কি এটা স্ট্রিং, এবং পরে দেখলো কি এখানে 10.5। সে টোটাল নাই, সে বুঝতে পারতেছে না যে এটা পুরোটাই মিলে কি একটা স্ট্রিং নাকি পুরোটাই একটা ইন্টিজার। এবার কি কি করছে সে একটা এরর শো করে দিচ্ছে, অর্থাৎ কি এখানে কোনো রেজাল্টই আমাদের নাই। এবার আপনি যদি চান যে কোনো একটা স্ট্রিং এর সাথে কোনো একটা ইন্টিজার আপনি কি চাইলে অ্যাড করতে পারেন, তার জন্য এখানে সবসময় কি করতে হবে? আবার কোটেশন ডট লাগবে। ডট না, এখানে ডটটা হচ্ছে পিএইচপি তে, আর এখানে হচ্ছে প্লাস। যে এখানে এই স্ট্রিং এর সাথে কি এই ইন্টিজারটা অ্যাড হবে, আর এটাকে বলা হয় কনকেটেনেশন। কি বললেন স্যার? কনকেটেনেশন, CONCATANETION, কনফিগারেশন মানে স্যার কি করে? যে পাশাপাশি অ্যাড করা। স্ট্রিং এর সাথে যখন এই যে ইন্টিজার যখন অ্যাড করে তখন তো এটা হ্যাঁ কনফিগারেশন। কনকেটেনেশন হবে, যে দুইটাই কি পাশাপাশি অ্যাড করা। স্যার এটা ইন্টিজারের পরের মধ্যে হতে পারে। হ্যাঁ দুইটা ইন্টিজারও হতে পারে, যে দুইটা ইন্টিজারও কি আমরা এখানে চাইলে কনকেটেনেট করতে পারি।
দুইটা ইঞ্জিনের মধ্যে মনে করেন যে আমি 10 প্লাস 10 হুম ওটা যোগ করলাম স্যার, ওটা কি কম্পিউটার? তখন ওই যে এটা একটা ইনভার্টেড কমার ভিতর রাখতে হবে, ওটা একটা ইনভার্টেড কমা, অর্থাৎ দুইটা স্ট্রিং আকারে কি দুইটাই পাশাপাশি বসাই দেব, দুইটাকে মিলে এবার কনক্যাটেনেট করব। সেটা দেখা যায়। হ্যাঁ ওটা দেখাইতেছে আসছে। এবার এখানে দেখেন চলে আসছে না যে কনক্যাটেনেশনের কাজটা কি, পাশাপাশি অ্যাড করা। এবার আমরা অ্যাড করছি কোনটা, একটা ব্রেক ট্যাগ। সে কি করছে, একটা সেখানে ব্রেক দিয়ে দিছে। আপনি চাইলে এখানে কি দিয়ে দিতে পারেন, আবার দিয়ে দিলাম এখানে হ্যালো, দেখেন এটা এখানে কিন্তু কি অ্যাড হয়ে যাবে হ্যালো। একটা স্ট্রিং এর সাথে কি আমার একটা ইন্টিজারও কি অ্যাড করে ফেলছি না, বা একটা ইন্টিজারের সাথে একটা স্ট্রিং অ্যাড করে ফেলছি। এই দুইটার কাজ হচ্ছে কি এখানে কনক্যাটেনেট করা। ওকে, তাহলে এখানে হ্যালো তুলে দিলাম। তার হচ্ছে স্ট্রিং আর ইন্টিজারকে পাশাপাশি রাখার জন্য কনক্যাটেনেট করতে হয়, আর কনক্যাটেনেট করার জন্য প্লাস সাইন ইউজ করতে হবে। সেম একই কাজটা যদি এবার আপনি পিএইচপি তে করতে চান, এখানে প্লাসের জায়গায় কি সে ডট দিলেই চলে আসবে। এখানে আবার ডটটা কিন্তু কি, সেখানেও ডটটা দেওয়ার কি একটা নিয়ম আছে যে অবশ্যই কি সেখানেও তো আপনার এরকম লেখা লাগতে পারে 10.5। এখন 10 পয়েন্ট আমরা জানি পয়েন্ট মানে কি সেখানে কনক্যাটেনেট করা। এবার তাহলে কি সেই ক্ষেত্রেও কনক্যাটেনেট করবে না স্যার, কোটেশনের মধ্যে থাকতে হবে। না, কোটেশনের বাইরে বাইরে না, কোটেশনের ভিতরে না। কোটেশনের ভিতরে দিলে সেখানেও তো সেটা একটা স্ট্রিং। অবশ্যই সেই ডটের আগে এবং পরে একটা স্পেস থাকতে হবে। যদি স্পেস থাকে তাহলে সেটা কি কনসোনেন্ট, অথবা কি যদি পাশাপাশি থাকে তাহলে কি নরমালি একটা ফ্লোট টাইপ অথবা ডাবল টাইপ হিসেবে আসবে। ওকে, তাহলে এখানে আমরা দিব কোনটা, প্লাস 10.50 আসছে। এবার এখানে কি দিলাম, প্লাস 20.50। এবার এটাও একটা ইন্টিজার টাইপ, এটাও একটা ইন্টিজার টাইপ, আর এটা হচ্ছে কি একটা স্ট্রিং। এবার এই দুইটা কি করবে, এই ইন্টিজার এই স্ট্রিংটা এটার সাথে কি অ্যাড করবে, আর এটা আর এটা কিন্তু আবার কি যোগ করবে। ফাইনালি এই দুইটার যোগফলের সাথে আমার এই স্ট্রিংটা অ্যাড হবে। তাহলে এবার আমি এখানে দিয়ে দিলাম 10.50 প্লাস কি 20.50 কত আসবে, 31। কত আসছে, আসেন স্যার, ওগুলো স্যার একবার শো করতেছে। কম্পিউটার ক্লাস দেয় যোগ হয়নি যোগ হয় নাই। না, আমি শো করছি স্পেস দিতে হবে মনে হয়। আচ্ছা দাঁড়ান, এখানে আমি এটা তুলে দিই। জাস্ট এবার শুনুন, 31 31 আসছে না। ওকে, এবার যখন এখানে দিয়ে দিলাম আমি ব্রেক, এটার কারণে নিতেছে না। তিনটা সে একবারে বুঝতে তখন সে তিনটাই কি মানে একই সাথে মনে করতেছে এটা একটা ফ্লোট টাইপ, এটা এখানে অ্যাড করতেছে, এটা অ্যাড করতেছে। ওকে, তাহলে এটা আমি আপাতত এখানে কনক্যাটেনেটটা আমি অন্যভাবে দেখাইতেছি, এটা আমি এখানে বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে দুইটাই কি এখানে ফ্লোট টাইপ কি অ্যাড করতেছে না 31। আমরা এখানে এরকম করতে পারি, নিচে একটা ডকুমেন্ট ডট ডেট দিয়ে একটা অবশ্যই এখানে কি দিতে পারি, ব্রেক দিতে পারি। কি সব বলতেছে, ওকে। ওকে আসছে। তাহলে এবার কি আমরা ইন্টিজার এবং কি ফ্লোট টাইপ কিভাবে নিতে পারি সেটা, অর্থাৎ ফ্লোট টাইপটাও কি একটা ইন্টিজারই, কিন্তু কিন্তু এটার হচ্ছে টাইপটা কি যে এটার একটা ভগ্নাংশ থাকতেছে, আবার ডাবল যেটা কি সেটা এরকম হতে পারে। এখানে 50 তার সাথে কি এখানে 6699 ইত্যাদি কি আরো এখানে এরকম অনেকগুলো সংখ্যা এখানে থাকতে পারে। যদি এরকম অনেকগুলো সংখ্যা থাকে তাহলে কি সেটা একটা ডাবল টাইপ। তাহলে যখন ইন্টিজার হোক, ডাবল হোক অথবা কি ফ্লোট টাইপ যেটাই রেখি সেটা কখনো ইনভার্টেড কমার কি ভিতরে আসবে না। ঠিক আছে, ওকে। এবার আমরা দেখব ভেরিয়েবল। এবার দেখবো আমরা এখানে ভেরিয়েবল, আর এখানে যে বুলিয়ানসটা ছিল ট্রু অর ফলস সেটা কি আমরা দেখি নেক্সট ক্লাসে আমি দেখানোর চেষ্টা করব। হয়তো 3টা ক্লাসে আমি চাচ্ছিলাম যে আপনাদের এটা জাভাস্ক্রিপ্ট শেষ করে দিতে, মনে হয় পারবো না। পারবেন না?
কারণ আপনাদের এখনো কন্ডিশন বাকি আছে, এরপরে হচ্ছে বাকি আছে হচ্ছে কি লুপ। লুপটা দেখাতে গেলে একটা দিন লাগবে। দেখি কন্ডিশন আর লুপ একদিনে নিতে পারি কিনা। যদি কন্ডিশন আর লুপ একদিনে হয়ে যায় তাহলে তৃতীয় দিন ফর্ম ভ্যালিডেশন দেখা দিয়ে চতুর্থ দিনে আমরা চলে যাবো জেকিউরিতে। ঠিক আছে, জেকিউরি শেষ হলে বুটস্টপ। আর এর মধ্যে কি অবশ্যই কি এর মধ্যে বুটস্টপ শুরু হওয়ার আগে আরো আপনাদের 2 থেকে 3টা প্রজেক্ট কমপ্লিট করতে হবে। 7 নম্বরে চলে যাবে আপনাদের হচ্ছে রেসপন্সিভ, 7 নম্বর থেকে 10 নম্বর। আর এদিক যদি এই প্রজেক্টগুলো আপনারা যারা 6 নম্বর প্রজেক্ট পর্যন্ত সবগুলোই করতে পারবেন, ওরা ধরেন ফাইনাল আপনারা কি রেসপন্সিভটা খুব ভালোভাবে শিখতে পারবেন, এটা কনফার্ম। কিন্তু এর মধ্যে যদি মিস দেন যে আপনি যে 3 নম্বর করছেন, 4 নম্বর করেন নাই, আবার 5 নম্বর করছেন, তখন তো রেসপন্সিভে গিয়ে কি আপনার 50% হইতেছে, 70% হইতেছে না। যে 100% রেসপন্সিভটা শিখতে চান তাহলে এখানে কি অবশ্যই আপনাকে এখন থেকে বেশি পিএইচডি টু এইচটিএমএল করতে হবে। আর রেসপন্সিভের ক্লাসটা এরকমই থাকবে যে ফার্স্ট ক্লাস যেটা যাবে এখানে 50% আপনারা শিখে নিতে পারবেন একটা ক্লাসে। মানে এটা এত সহজ, কিন্তু সহজ কাদের জন্য? যারা এখানে কাজ করে যাবেন তারা ধরতে পারবেন। এবার যদি এদিকে আপনার ডিপ ভাগ করা প্রবলেম থাকে সেখানে গিয়ে কিন্তু আর কি কলাম ভাগ করতে পারবেন না। ওকে, হ্যাঁ ওই যে। এবার দেখি আমরা কি আগে যে ছোট যদি একেবারে একটা যোগ করতে চাই, তো আগে অঙ্ক করতাম না যে এক্স এর মানে এটা, ওয়াই এর মানে এটা, আবার জেড এর মধ্যে কি রাখলাম, এক্স প্লাস ওয়াই রাখলাম। তাহলে কি জেড এর মধ্যে কি এক্স এবং ওয়াই এর মধ্যে যেটা থাকতেছে সেটাই কি জেড এর মধ্যে চলে আসতেছে না? এরকম যদি কি একেবারে সিম্পল একেবারে একটা অ্যাড করতে চাই, বা এটা একেবারে ছোট একটা প্রোগ্রাম বলতেও পারেন, যে এটাই যদি আমরা করতে চাই তাহলে সেটা নিতে পারি কি আমরা ভেরিয়েবল দ্বারা, যেটা হচ্ছে ভার। এখানে ভার মিন্স হচ্ছে কি ভেরিয়েবল। তাহলে এখানে কোথায় হচ্ছে ভেরিয়েবলটা কি? আমরা যে এখানে ভেরিয়েবলটা নিব তাহলে আসলে ভেরিয়েবলটা কি? ভেরিয়েবলস একটা বিশেষ স্যার, কারণ আমি যা কিছু ইনপুট দেব ওখানে জমা হবে স্যার। ভেরিয়েবলের বাংলা কি এটা বলতে পারবেন? জি স্যার। ভেরিয়েবল মানে হচ্ছে চলক। যে এখানে চলক যখন কোনো কিছু একটা গতিশীল থাকবে বা কি চলতে থাকবে তখন কি তার মানে প্রতি মুহূর্তে কি এটার কিন্তু মান পরিবর্তন হতে পারে, তাই না? তো এখানে এই একটা ভেরিয়েবল, এটা যে কোনো সময় কি তার মানটা আমরা চেঞ্জ করতে পারি। আবার একটা ভেরিয়েবলের মধ্যে কিন্তু আমরা অনেক কিছু কি এখানে স্টোর করে রাখতে পারি। লাইক আপনার হাতে একটা গ্লাস আছে, এই গ্লাসটাই হচ্ছে কি আপনার একটা ভেরিয়েবল। এখন চাইলে একটা গ্লাসের মধ্যে আপনি কি এক গ্লাস পানিও রাখতে পারেন, আবার কি এক গ্লাস দুধও রাখতে পারেন, আবার কি এখানে পানি প্লাস দুধ দুইটাও কি একসাথে মিক্স করে রাখতে পারেন। তো এখানে ভেরিয়েবলটাও কি আমার এরকম এটা একটা এমন জিনিস যে যার মধ্যে কি একটা ভেরিয়েবলও রাখতে পারি স্টোর করে, একটা স্ট্রিং রাখতে পারি, অথবা কি একটা ইন্টিজারও রাখতে পারি। যে এখানে কি আমরা একটা ভেরিয়েবলও রাখতে পারি স্টোর করে, অথবা একটা স্ট্রিংও রাখতে পারি, অথবা একটা ইন্টিজারও রাখতে পারি। তাহলে ভার এখানে ভেরিয়েবলের পরে কি নিলাম এখানে এ, তাহলে ভার এ মিন্স এখানে কি এটাই একটা ভেরিয়েবল। এ ইকুয়াল এখানে দিলাম 40। এখানে চাইলে আমরা একটা স্পেস দিতে পারি, স্পেস দেওয়া যা না দেওয়া তা। তো এখানে আমি একটা স্পেস দিলাম ভার এ ইকুয়াল 40। তাহলে এখানে এটা কি একটা ভেরিয়েবল, এটাই হচ্ছে একটা চলক বা ভেরিয়েবল। আর এ ইকুয়াল 40 বলতে কি বোঝানো হচ্ছে? এর মানটা হচ্ছে 40। এখানে এর মান হচ্ছে 40, অর্থাৎ এর উপরে এখানে ইকুয়ালটা 40 কি করে দেওয়া হচ্ছে? অ্যাসাইন করে দেওয়া হচ্ছে। এখানে কিন্তু ইকুয়ালটা হচ্ছে কি একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। যে এখানে a ইকুয়াল 40 মানে কি এর মান হচ্ছে এখানে 40। আবার এখানে দিয়ে দিলাম আমি a ডাবল ইকুয়াল 40। তাহলে এবার কি আসবে এটা? এর সমান 40 না 80 না। তো এবার এখানে আসবে কম্পারিজন কি অপারেটর, এটাকে বলা হয় কম্পারিজন অপারেটর। যে এবার এর মানটা 40 কিনা এটা সে চেক করবে। তো এটা আমরা ফ্রম ভ্যালিডেশন যেদিন আসছে ওই দিন দেখাবো। আপাতত এখানে একটা ইকুয়াল মানে কি এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট করা হচ্ছে এখানে, বা এই যেটাতে দিচ্ছি আমরা ধরেন যে এর ইকুয়াল কি 40। তো
তাহলে এর উপরে কি আমরা 40 অ্যাসাইন করে দিলাম। আবার এখানে একটা ভেরিয়েবল নিলাম আমি, var b ইকুয়াল কত দিলাম 30। তাহলে এবারে b এর উপরে কত অ্যাসাইন করা হয়েছে 30। তাহলে এখানে এটা একটা ভেরিয়েবল, b টা একটা ভেরিয়েবল। তাহলে এবার আমি এখানে কি করলাম, আরেকটা ভেরিয়েবল নিলাম, var c ইকুয়াল কি দিব A plus a প্লাস b। এবার দেখেন এখানে একটা ভেরিয়েবলের মধ্যে কি থাকতেছে, একটা ইন্টিজার থাকলো, আবার এখানে কি a এবং b দুইটাই হচ্ছে একটা ভেরিয়েবল। তাহলে c এর মধ্যে কি আবার দেখেন a এবং b, এই ক্ষেত্রে আপনার var a এবং var b উল্লেখ করা লাগে না। এখানে কি আপনি যেটাই দিবেন সেটাই কি সে একটা ভেরিয়েবল হিসেবে ধরে ফেলবে। কিন্তু PHP তে এখানে আবার কি প্রত্যেকটাতে ডলার সাইনটা উল্লেখ করে দেওয়া লাগে, নাহলে সে বুঝবে না যে এটা একটা ভেরিয়েবল। ঠিক আছে, যদি PHP এর কথা বলি তাহলে সেম এই ভারের জায়গায় কি আসবে, এখানে প্রত্যেকটাতে আসবে এখানে একটা করে ডলার সাইন। ওকে, তাহলে এখানে ভার দিলাম। তাহলে ভার এখানে সি এর মধ্যে কি আবার দুইটা ভেরিয়েবল আমরা রাখছি না। এবার যদি আমি এখানে দেখতে চাই যে 40 আর 30 কি করছি আমরা, কোন রেজাল্ট আছে এখানে, তাহলে এটা রেজাল্ট শো করাবো কিভাবে। document আমরা জানি কোন কিছু কি রেজাল্টে আনার জন্য তার জন্য কি লেখা লাগে, ডকুমেন্ট ডট রাইট। রাইটে কি আসবে এখানে C সিটা, তাহলে কিসের মধ্যে নিব, ইনভার্টেড কমা নাকি বাইরে, শুধু সি শুধু সি শুধু C শুধু সি সাইজ কি আর শো করবে বাইরে স্যার Only C. শুধুমাত্র এখানে সি আসবে, কারণ ভেরিয়েবল লেখারও কি ইনভার্টেড কমাটা তাহলে এটা স্ট্রিং টাইপ ইনভার্টেড কমার ভিতরে দিলে কি সিটা তো তখন একটা টেক্সট হিসেবে চলে আসবে, তখন শুধু প্রিন্ট করবে কি শুধুমাত্র সি। তো এখানে কি যখন ভেরিয়েবল লিখবো তখন ভেরিয়েবলটা লেখার সময় কি এখানে আপনার ইনভার্টেড কমা আসে না। ওকে, এবার দেখেন এখানে কত আসছে 70। এবারে এখানে আমরা এটার মান বাড়াবো, এটার এখানে দিয়ে দিলাম 500। দেখবেন যে এখানে অটোমেটিকলি কি এটা বেড়ে যাবে। আবার চাইলে কি আমরা এখানে দুইটার মধ্যে কি প্লাস করছি, এবার মাইনাস করে দিব। ইনপুট ওই ভেরিয়েবলের ভ্যালুটা ইউজার ইনপুট করবে। আচ্ছা, আপাতত আমরা এইভাবে দেখি একটু, ঠিক আছে। ওকে, তাহলে এখানে a মাইনাস দিলাম। এবার যদি আমরা এটাকে আমি গুণ করতে চাই, এখানে কি এটা গুণ করে দিতে পারবো, ঠিক আছে। ডকুমেন্ট ডট রাইট ডট সি এটা সি লিখছেন, এটা কি টাইপ লিখছেন, হ্যাঁ কি টাইপ ডাটা যে সিটা দিলেন যে এটা রেজাল্ট আসতো। তো হ্যাঁ, আমরা তো আগে ইনভার্টেড কমার ভিতরে যাই দিতাম, ওটা ডাটা টাইপ দিত। এখানে ধরে যে আমি এটা একটা ইনভার্টেড কমার ভিতরে দিয়ে দিই, হ্যাঁ, এটা স্ট্রিং হিসেবে নিছেন। এবারে string। হ্যাঁ, তাহলে কোনো রেজাল্ট আসবে না, সি আসবে। শুধু সিটা আসবে। তাহলে আমরা যখন রেজাল্টটা দিলাম, রেজাল্টটা তো একটা আউটপুট আসবে সব কিছু হ্যাঁ। করার পরে। এটা তো আমাদের ইন্টিজারও রেজাল্ট আসবে না, কারণ সি তো স্যার ইন্টিজার না। সিটা এখানে হচ্ছে এটা কি? কোনো ডাটা একটা একটা variable। ভ্যালু সিটা হচ্ছে একটা ভেরিয়েবল। আচ্ছা, এবার যদি আমি এখানে ধরেন যে উপরে কি আছে, এ আছে না, এর মান কত এমন তো 40। এবার শুধুমাত্র 40 কে আপনি রেজাল্ট কি নিয়ে আসতে যাচ্ছেন, তাহলে এখানে শুধুমাত্র দিয়ে দেন এ। এবারে কত আসবে দেখেন, এ তে যে 40 আছে কি এটা আমরা তো অ্যাসাইন করে দিছি, কিন্তু আপনার এখানে 40 লেখার দরকার নেই। এবার এটা একটা ভেরিয়েবল না, আর এই ভেরিয়েবলের ভিতরে কি আমরা কত রাখছি 40। তার মানে এ কে ধরা মানে কি সে 40 কে ধরা। ধরেন যে এখানে আমি একটা ভেরিয়েবল নিয়ে নিলাম লাইক সিআইটি, ক্রিয়েটিভ কে কি ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট কে আমরা সিআইটি বলি না। এবার এটাই ধরেন যে আমি এখানে একটা কি রাখবো, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, এটার নাম দিলাম সিআইটি। তাহলে এটাকে যেহেতু ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট এটা একটা টেক্সট, তাহলে এখানে কিভাবে রাখবো আমরা, কমা না, ইনভার্টেড কমার ভিতরে যে এটা আসবে স্ট্রিং আকারে, তাহলে এখানে নিলাম স্ট্রিং। ওকে, এবার এখানে দিয়ে দিলাম ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, ঠিক আছে। ওকে, এবার এখানে দেখেন কোনো কিছু আছে। এবার এখানে কি আমার ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটকে কি এই লেখাটার জন্য কি আর আমার এটা পুরোটাই লেখার দরকার নেই। এবার শুধুমাত্র এখানে সিআইটি নামে কি আমার একটা ভেরিয়েবল ছিল না, এখানে দিয়ে দিলাম সিআইটি, এবং এখানে দেখেন সিআইটিটা কিন্তু সাজেস্ট করতেছে, এবং এটার ভিতর কি আছে একটা স্ট্রিং আছে। ওকে, এবার এখানে দেখেন কনসেপ্টগুলো দেখা
করুন, দুটো অফ করুন। ডকুমেন্ট ডট রাইট, ঠিক আছে না? আসছে? ওটা থেকে আসলে হয় না স্যার? এটা এটা থাকলে আসবে, এটা আমি অফ করে দিয়ে করে শিওর হয়ে নিলাম। আর সে এই যে a ইনটু b, এখানে বি বি সি দেওয়া এখানে তো কি আছে? a নামে তো এখানে কোনো কিছু নাই, তাই না? হ্যাঁ, ওটা একটু না না, ওটার জন্য না, এটা আমি তুলে ফেললাম। এটা এরকম হতে পারে যে এটার কারণে নাও নিতে পারে। মানে এ তো নাই, সেজন্য খুঁজে পাই নাই, লেখক আসছে না যে ওইটার জন্য তো এখানে কোনো এ বা কি ছিল না, কোনো ভেরিয়েবল নাই এখানে। আসছে না। এবার তাহলে কি আমার ক্রেডিট ইনস্টিটিউটকে ধরার জন্য কি আর পুরোটাই লেখার দরকার আছে? এবার চাইলে কি এখানে ক্রেডিট ইনস্টিটিউট সম্পর্কে কি টোটাল অ্যামাউন্ট আপনি এখানে লিখে রাখেন। এবার শুধুমাত্র কি সেটাকে শো করানোর জন্য আপনার সিআইটি লিখলেই চলে আসবে। তাহলে এখানে সিআইটিটা অবশ্যই কি একটা ভেরিয়েবল, ঠিক আছে? এবার এরকম হতে পারে যে এখানে আপনার ভার সিআইটি দিলাম, আর এখানে ভার আইডি দেওয়া যায়, হ্যাঁ শুধু আইডি দেওয়া যাবে। আচ্ছা, ওটা আইডি তো আসবে। আচ্ছা, এখানে দিলাম বি, ভার বি ইকুয়াল, এখানে দিয়ে দিলাম, এটা দিলাম কি আবার ডাবল কোটেশনের ভিতর, তাও কোনো প্রবলেম নাই। এখানে দিলাম ভার বি ইকুয়াল অফ বাংলাদেশ, ঠিক আছে? এবার এখানে কোনো রেজাল্ট আসবে? এবার এই দুটোকে শো করাইতে গেলে কি অবশ্যই আমার এখানে যে দুইটা ভেরিয়েবল নিছি এই দুইটা ভেরিয়েবলকে কি কল করতে হবে। তাহলে এই দুটোকে কল করানোর জন্য আমরা কি করব? এখানে রাইট, তারপর ডকুমেন্ট ডট রাইট, যোগ বি, এখানে কি দিলাম? ফার্স্ট দিলাম সিআইটি, আসছে। এবার আমি চাচ্ছি কি যে এটার সাথে কি এটার পাশেই আমি কি দিব? এখানে টেক্সট অফ বাংলাদেশ। তাহলে এটা কিভাবে দিব? কনকাটেনেশন করব। তাহলে এখানে প্লাস কি আসবে? বি। এবার ইনস্টিটিউট এবং অফ দুইটাই কি একসাথে লেগে গেছে না? তাহলে দুইটার মধ্যে একটা স্পেস দিলে কিভাবে দিতে পারে? এটা এই যে শেষে এখানে স্পেসটা তো কি একটা আমাদের টেক্সট, স্পেসটা একটা নরমাল টেক্সট। তাহলে এবার কি করলাম আমি? এখানে এইখানে একটা স্পেস দিতে পারি, অথবা কোথায় দিতে পারি? এই অফের আগে। এখানে যতগুলো স্পেসে দেন সে কিন্তু কি নিবে শুধুমাত্র একটাই, আসছে। আবার যদি দুইটার মধ্যে একটা ব্রেক দিতে চাই, বিআর, তাহলে এই জায়গায় তো কি আমার তো স্ট্রিং নেওয়াই আছে, শুধুমাত্র ইনস্টিটিউটের পরে অথবা কি অফের আগে কি দিয়ে দিব? একটা ব্রেক দিয়ে দিব, আসছে। এবার আমি কি করলাম? এখানে নিচে ভার এক্স ইকুয়াল এখানে দিলাম 10, আবার ভার ওয়াই ইকুয়াল দিলাম এখানে 5। এবার এখানে দিলাম ডকুমেন্ট ডট রাইট, এটার মধ্যে কি দিব আমরা? এক্স না স্যার, এক্স প্লাস ওয়াই, তাই না? এখানে দিলাম যখন দেখি বাংলাদেশে দুইটাই কি আসতেছে? এখানে 15। এই যে কি বাংলাদেশের পরে কি 15 আসছে না? এটার পরে আমরা একটা ব্রেক দিয়ে দিই, তাহলে আরো কি এটা বুঝতে পারবো। ব্রেক কত আসছে? 15। অথবা এখানে দিলাম আমি 10, এখানেও দিলাম কত? 10। এবার দুইটা মিলে কত আসতেছে? 20 যোগ করতেছি না আমরা? তাহলে এবার আমি চাচ্ছি না দুইটাই যোগ করবে না, দুইটাই 10 এর পাশে 10 বলবে। তাহলে কত আছে? 1010, তাই না? অর্থাৎ কি 10 10 দুইটাই কি পাশাপাশি বলবে। তার জন্য এই দুটোকে আমরা কি করব? কনক্যাটেনেট করতে হবে। আর কনক্যাটেনেট করতে গেলে কি ওই দুটোকে স্ট্রিং আকারে নিতে হবে। তাহলে এটাকে কি করলাম আমি? এখানে
স্ট্রিং আকারে এবার নিয়ে নিলাম, দেখেন। ওকে, এবার দেখেন দুইটাই মিলে কত আসবে? 1010। 10-10। তাহলে কনক্যাটেনেটটা বোঝা গেছে যে এটা কিভাবে আমরা দুইটাকে পাশাপাশি অ্যাড করতে পারি, আবার চাইলে কি এটাকে আমরা যোগও করতে পারি। ঠিক আছে, ওকে। হ্যাঁ, তো যে আমরা যে অ্যানসারটা শো করছি যে লেখাটা মাঝখানে আমার কোনো সিস্টেম নেই। একটা ডিভ নেন, ডিজাইন করতে হবে। ডিপটার মধ্যে কি, ডিপটাকে মার্জিন 0 করে রাখেন। এবার ডিপের মধ্যে স্ক্রিপ্ট নেন। আমরা স্ক্রিপ্টটা এখানে কয়েক জায়গায় লিখতে পারি। এখানে স্ক্রিপ্টটা কি, এখানে এমন কোনো নিয়ম নাই যে এই জায়গায় লিখতে হবে বা ওই জায়গায় রাখতে হবে। তবে আমরা যেটা করি এখানে স্ট্যান্ডার্ড হচ্ছে কি, যখন কোনো একটা লিঙ্ক সেট করি অথবা স্ক্রিপ্টটা নিই, এটা নরমালি স্ক্রিপ্টটা বডি ট্যাগের ভিতরে যে কোনো জায়গায় রাখতে পারেন। এই HTML এর যে কোনো জায়গায় আপনি বডিটা রাখতে, স্ক্রিপ্টটা রাখতে পারেন। তবে সবসময় আমরা যেটা নিয়ে কাজ করি সেটা হচ্ছে একটা হেডের ভিতরে অথবা এখানে যে বডির যে ক্লোজিং ট্যাগটা আছে তার উপরে। এখানে যে বডি ট্যাগটা ক্লোজিং আছে না, এটার উপরে এই জায়গায়। আর আমাদের যা HTML আসে সেটা কি সবসময় এই উপরে আসে, এখানে। এই দুইটা জায়গায় করে থাকি। আপনি চাইলে কি এখানে প্রত্যেকটা H2 এর ভিতরে কি আবার আলাদা আলাদা স্ক্রিপ্ট নিয়ে কাজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা রাখছি H2, অনেকগুলো রাখছি না। এখন আমি যদি চাই যে এখানে H2 যে ট্যাগটা আছে এটার টেক্সটটা আমি টোটালি চেঞ্জ করে ফেলবো, কিন্তু সেটা চেঞ্জ করবো জাভাস্ক্রিপ্টের মাধ্যমে বা জাভাস্ক্রিপ্টের দ্বারা এটা আমি এই উপরের টেক্সটের কি এটা চেঞ্জ করে ফেলবো, তার যে ভ্যালুটা আছে এটা চেঞ্জ করে ফেলবো। সেটা চেঞ্জ করতে পারি না আমরা। অবশ্যই জাভাস্ক্রিপ্টের কাজ করার জন্য বা HTML এর কোনো একটা ট্যাগকে ধরতে গেলে বা কোনো একটা সিলেক্টরকে ধরতে গেলে এখানে তার একটা আইডি নিতে হবে। জাভাস্ক্রিপ্ট শুধুমাত্র কি, সে একমাত্র আইডি কে চিনে, আইডি ছাড়া সে কোনো কিছুই চিনে না। হ্যাঁ, রিমোট তোমার সামনে সিলেক্ট করে দিন যে এখানে CSS এর মধ্যে যতগুলো সিলেক্টর আছে তার মধ্যে জাভাস্ক্রিপ্ট শুধুমাত্র একটা সিলেক্টরে চিনে, যেটা হচ্ছে আইডি। এবার কি করলাম, প্রথমটার আমি একটা আইডি নিলাম 1, সেকেন্ডটার একটা আইডি নিলাম 2। এবার আমি চাচ্ছি আইডি 1 এর মধ্যে যা আছে এটা কি চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই আইডিটাকে আমার ধরতে হবে না, এখানে আইডি ধরতে হবে কাকে, 1 কে, কারণ H2 বা H1 এত সে চিনে না। তাহলে এখানে 1 কে ধরতে হবে। ওকে, এটাকে ধরার জন্য এখানে নিতে হবে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। সে আইডিটার নামটা এখানে দিতে হবে। আইডি কি ছিল, এখানে আইডিটা ইনভার্টেড কমার ভিতরে 1। আমরা জানি ইনভার্টেড কমার ভিতরে যেটা লিখবো সেটা একটা স্ট্রিং। তাহলে এখানে 1টাও কি স্ট্রিং আকারে যাইতেছে না, এখানে 1টাও কিন্তু স্ট্রিং আকারেই পাস হবে, বাট 1টা এখানে স্ট্রিং না, সে স্ট্রিং আকারেই পাস হবে। কারণ কি, তার পূর্বে বলা আছে গেট এলিমেন্ট বাই আইডি, আইডি পাবে, শুধু আইডি। সো এখানে আপনি 1 দেন, 3 দেন, 5 দেন, যেটাই দেন সে কি করবে, এটাকে একটা আইডি হিসেবেই পাস করবে সব সময়। ঠিক আছে, এখানে আপনি যা কিছুই লিখবেন এই ইনভার্টেড কমার ভিতরে, এখানে আপনার কি করতে হবে, ওইটা সবসময় আইডি হিসেবে চলে যাবে। আবার আমরা জানি যখন আইডি লিখি তখন তার পূর্বে হ্যাশ দিতে হয়। যেহেতু জাভাস্ক্রিপ্টে সে আইডি ছাড়া কোনো কিছুই চিনে না, সো এখানে আপনার তাকে উল্লেখ করে দিতে হবে না যে এখানে ডট বা হ্যাশ, কারণ সে তো একটা জিনিসই দিবে আইডি। সো এখানে যেটা দিবেন সেটা একটা আইডি। ঠিক আছে, হ্যাঁ এগুলা যেভাবে সেটা হচ্ছে কিন্তু কি ক্যামেল কেস। এটা ধরুন যে গেট একটা ওয়ার্ড, এলিমেন্ট একটা ওয়ার্ড, বাই একটা ওয়ার্ড, আইডি একটা ওয়ার্ড। এখন সবগুলা যদি আমরা কি করি সবসময় এইভাবে হয় ক্যামেল কেস লিখি, গেট, আবার একটা এরপরের ওয়ার্ডটা কি প্রথমটা ক্যাপিটাল লেটার দিই, আর না হলে আন্ডারস্কোর ইউজ করি। ধরেন যে এখানে যদি প্রত্যেকগুলোকে আমরা সেপারেট করি, গেট সেপারেট করব, এলিমেন্ট সেপারেট করব, বাই সেপারেট করব, তাহলে তার জন্য কি করতে হবে, গেটের পরে হাইফেন, হাইফেন এলিমেন্ট, আবার হাইফেন, আবার বাই, কি আবার হাইফেন আইডি, এভাবে না। এবার যখন এখানে আপনি হাইফেন ইউজ করবেন তখন কি হবে, সে ধরে নেবে যে গেট থেকে এলিমেন্ট মাইনাস, আবার এটার থেকে বাই মাইনাস, বাই থেকে আইডি মাইনাস। কারণ যেহেতু তার কি এখানে কিছু অপারেটর আছে, অ্যারেঞ্জমেন্টাল অপারেটর, সেখানে ওই হাইফেনটাকে কি একটা মাইনাস হিসেবে সে ধরে ফেলবে। তখন কিন্তু কি এখানে আমাদের মানে আউটপুট এরর দেখাটাই খুব স্বাভাবিক।
তাই না? তো এখানে জাভাস্ক্রিপ্ট কেমন কেস প্রিফার করে, সো এখানে কি এটা আমাদের যেভাবে আছে সেম ওইভাবে রাখতে হবে। আবার আপনি চাইলে নিজেও কি এইভাবে ক্যামেল কেস আকারে কোনো একটা কিওয়ার্ড নিতে পারবেন। ওকে, তাহলে গেট এলিমেন্ট বাই আইডি 1, এবার এখানে 1 নিলাম, এবার কি দিলাম এখানে এর ভিতরে ডট ইনার এইচটিএমএল। আমরা যখন উপরে লিখছি ডকুমেন্ট ডট রাইট, সেক্ষেত্রে সিলেক্টর কে ছিল? ডকুমেন্টটাই সিলেক্টর ছিল, সেই ডকুমেন্টের উপর আমরা কি এগুলাকে লিখতে চাচ্ছি। আর এবারে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এখানে সিলেক্টর কে? আইডি 1, এখানে সিলেক্টর আইডি 1, আর এখানে ডট ইনার এইচটিএমএল। এটা কি ধরেন যে এই ইনার এইচটিএমএল কাজ কি, আপনি যে সিলেক্টরটাকে ধরলেন তার পূর্বের সিলেক্টরের ভিতরে কি কোনো কিছু সে লিখে দিবে, বা অবজেক্ট আকারে আপনি এখানে যেটাই দিতেছেন সেটাই চলে যাবে। হ্যাঁ, রাইট আর ইনভেস্টিং একই তো কাজ করে। কোনটা? গেট এলিমেন্ট বাই আইডি, মানে রাইটের কথা বলতেছি না এখানে আবার রাইট দিলে হবে না, মানে কাজ এখানে করা- ডট কাজ একই হবে, কিন্তু এখানে দিতে হবে ইনার এইচটিএমএল। এবার এখানে আসবে ইকুয়াল দেন স্ট্রিং। আপনি যদি কোনো সংখ্যা দিতে চান তাহলে স্ট্রিং আকারে নেওয়ার দরকার নেই, আর যদি টেক্সট আকারে কোনো কিছু লিখতে চান তাহলে কি এখানে স্ট্রিং আকারে দিতে হবে। লাইক এখানে দিয়ে দিলাম আমি কি মুন্না ভাই সাম টেক্সট চেঞ্জ হয়ে গেছে না? এবার ধরেন যে কি আপনি যদি সেখানে চান যে কোনো একটা সংখ্যা বসায় দিবেন, তাহলে এখানে দিলাম 100 প্লাস 100, কত আসবে? আসছে। তাহলে কি জাভাস্ক্রিপ্ট দ্বারা কি আমরা কোনো একটা এই ট্যাগকে ধরে কি সেটা চেঞ্জ করে দিতে পারি না? আবার ধরেন যে সেম একইভাবে যদি আপনি ট্রুটাকে ধরতে চান তাহলে এখানে দিয়ে দেন কি আইডি 2 প্লাস এখানে দিয়ে দিলাম 500, আসছে। আর যদি কোনো কিছু টেক্সট আকারে দিতে চান তাহলে এই জায়গায় আসবে এখানে আপনার ইনভার্টেড কমা সাম টেক্সট। ওকে, কঠিন? মাথার উপর দিয়ে গেছে। স্যার এর উদ্দেশ্য কি স্যার? আমি তো HTML লিখতেছি আমার টেক্সটগুলো, কারণ আমার এই জায়গাতে চেঞ্জ হয়তো করতে না আছে যে deep- আপনি এরকম হতে পারে যে অনেকগুলা এখানে S1 আছে বা কোনো একটাকে কি ধরেন যে কোনো, এবার তো এটা নরমালি আমরা চেঞ্জ করে দিলাম, কিন্তু আপনি তো এটাকে চেঞ্জ করতে পারেন কখন? যে এখানে একটা ধরেন যে ক্লিক করবেন কোথাও, ক্লিক করলে সেটা চেঞ্জ হয়ে যাবে, আবার ক্লিক করলে এটা ফিরে আসবে, তখন তো সেটা অর্থাৎ কোনো একটা ইভেন্টের মাধ্যমে তো এটা চেঞ্জ করে দিলাম। আমি নরমালি কি এটাকে এখন কি এটা স্থায়ীভাবে চেঞ্জ করে দিছি, কিন্তু আপনি যদি চান যে এটাকে কি ধরেন যে কোন একটা ইভেন্টের মাধ্যমে চেঞ্জ করবেন তাহলে তো সেক্ষেত্রে এইভাবে যাইতে হবে ডট ইনার স্টেম, না হলে তো চেঞ্জ করতে পারবেন না। ঠিক আছে, অথবা কোনো একটা মুহূর্তে যে এখানে যখন হবার করবে এই দিবে, তাহলে মেনু বার অনেক সময় নরমালি সিএটি থাকলো যখন হবার করবো তখন ক্রিয়েটিভিটি ইনস্টিটিউট, তাহলে কি এখানে ইভেন্ট আসবে হবার, আর এরপর কি ডট ইনার স্টেম দিয়ে আপনার এখানে এটা চেঞ্জ করতে হবে। অর্থাৎ ওইটা হচ্ছে যেটা চেঞ্জ করছে ওটা ইনার রেজিস্টার হয়ে যেতে হবে স্যার। হ্যাঁ, মানে ইনার এইচটিএমএল এর কাজটাই যেহেতু চেঞ্জ করে দেওয়া, তাহলে কোন ইভেন্ট আসবে হবার করার পরে কি হবে, তাহলে সেটাকে ধরে আপনি এবার লিখে দেন যে মেসেজটা দিতে যাচ্ছেন সেটাই চলে যাবে। খবরটা দেবো স্যার। ওইটা দেখি আমি যে কির দ্বারাই এগুলো সবগুলা দেখাবো। জাভাস্ক্রিপ্ট শুধুমাত্র এখানে ফাংশনগুলো পরিচিত হয়নি, এটা কি কাজ। ঠিক আছে, স্যার এই যে ইসের ওটা ইউজার ইনপুট স্যার মানে একটা ইনপুট বাটন দিয়ে স্যার ওটা আমি করলে তো হচ্ছে স্যার। হ্যাঁ ওইভাবে নিতে পারবে। স্যার হয়। ঠিক আছে, দেখি যদি পারি তাহলে ওইভাবে দেখাই দিব। আচ্ছা, তাহলে আর কি আজকে কি আর কিছু দেখাবো? টাইম লাগছে। না স্যার আজকে স্যার পুলিশ স্টপ স্যার। আচ্ছা, আপনারা তাহলে আরো সাথে 3টা বিষয় নোট করেন। একটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, এখানে ফার্স্ট ব্র্যাকেট মানে হচ্ছে কি একটা ফাংশন। তারপরে এখানে থাকবে আপনার সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট যদি থাকে তাহলে সেটা একটা অবজেক্ট। এরপরে হচ্ছে থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট মানে হচ্ছে এটা কি একটা অ্যারে। থার্ড ব্র্যাকেট স্যার বুঝি নেই। থার্ড ব্র্যাকেট
এটা এতটুকু আমি অফ করে রাখতেছি, ঠিক আছে, নাহলে তো আবার এটা প্রবলেম করবে। ফার্স্ট ব্র্যাকেট যদি কোনো কিছুর মধ্যে থাকে তাহলে সেটা একটা ফাংশন, যদি সেকেন্ড ব্র্যাকেট থাকে তাহলে সেটা একটা অবজেক্ট, আর যদি থার্ড ব্র্যাকেট থাকে তাহলে সেটা একটা অ্যারে। আরেকটা জিনিস স্কিপ করে আসছে যে এখানে ভেরিয়েবল, অ্যারেটা হচ্ছে একটা স্পেশাল ভেরিয়েবল। এর মধ্যে হ্যাঁ, এর মধ্যে আপনি ধরেন যে অনেক কিছু কি আমরা ইন্ডেক্স আকারে শো করে রাখতে পারি। লাইক আপনার একটা টেবিল আছে, সেই টেবিলের মধ্যে অনেকগুলো ড্রয়ার, এক একটা ড্রয়ারে কি আপনি এক কিছু রাখতে পারেন না, কোনটার মধ্যে কলাম, কোনটার মধ্যে টাকা, কোনটার মধ্যে খাতা, ইত্যাদি ইত্যাদি তো আপনি রাখতে পারেন। টেবিলটা হ্যাঁ, টেবিল কিন্তু একটাই। তো এখানে আমাদের অ্যারে একটাই, কিন্তু এর মধ্যে আমরা বিভিন্ন জিনিসকে ইন্ডেক্স আকারে রাখতে পারি, আমি একটা ভেরিয়েবলে অনেকগুলো ভ্যালু ভ্যালু আমরা নিয়ে রাখতে পারি। আর এখানে ভেরিয়েবল নিয়েছে না, ভেরিয়েবলের মধ্যেও কি এখানে ভেরিয়েবল হচ্ছে টোটাল 3 ধরনের। একটা হচ্ছে লোকাল ভেরিয়েবল, Global। আরেকটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল, আর থার্ড নাম্বার হচ্ছে কি আর্গুমেন্ট বা প্যারামিটার। কিছু প্যারামিটার। হ্যাঁ, আর্গুমেন্ট আমি দেখাবো, আপাতত এখানে আমি তাহলে না বলি। ধরো যে ফার্স্ট লোকালটা বলতে কি, যে যদি সোজা একবারে অ্যান্সার দিতে লোকাল বাস, লোকাল বাস কি, ধরেন যে আজিমপুর কি উত্তরা ভিআইপি এখানে যেটা চলে, তো একে আর অন্য কোনো রুটে যাইতে পারবে। কিন্তু যেটা গ্লোবাল, যে একটা ট্রাক সমগ্র বাংলাদেশ, কি করবে, সে চাইলে কি বাংলাদেশের যে কোনো জায়গায় ঢুকতে পারবে না, তাকে কিন্তু কেউ আটকাবে না। তো সেক্ষেত্রে এখানে ট্রাকটা হচ্ছে কি গ্লোবাল। কিন্তু স্যার উল্টো স্যার, ওরাই গ্লোবাল স্যার, সব জায়গায় যেতে পারে স্যার। কোনটা? স্যার বাসা কিন্তু লোকাল বাসই স্যার গ্লোবাল স্যার, সব জায়গায় যেতে পারবে। না, লোকাল বাসটা কেমনে যেতে পারবে? স্যার গ্লোবাল ভেরিয়েবল তো স্যার সব জায়গায় এন্ট্রি করতে পারে। লোকাল বাস লোকালটা ধরেন যে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে শুধুমাত্র, অন্য জায়গায় গেলে পুলিশ সে ওই এরিয়ার বাইরে যাইতে পারবে না। এরিয়ার বাইরে যাইলে কি তার পেনাল্টি আছে? বাসের ক্ষেত্রে তার উল্টো স্যার, লোকাল বাস সব জায়গায় যায়। না গেলেও তো ধরেন যে এখানে ধরেন যে ঢাকার যেটা লোকাল বাস, সে কি রাজশাহী যেতে পারবে? না স্যার। গেলে কিন্তু তার পারমিট নিতে হবে। অর্থাৎ কি, যদি তার পারমিট নিয়ে না যায় তাহলে কিন্তু সে পেনাল্টি দিতে পারবে, ঠিক আছে? স্যার লোকাল গ্লোবালে যদি মানে জাভাস্ক্রিপ্টে যদি একটু এক্সাম্পল জাভাস্ক্রিপ্টে, আচ্ছা আজকে যদি আমরা ফাংশনটা দেখি নাই, মানে নেক্সট ক্লাসে ফাংশনটা একটু দেখাই, ওখানে লোকাল আর গ্লোবালটা দেখাই দিব, ঠিক আছে? ফার্স্ট ব্র্যাকেট মানে ফাংশন স্যার। মানে ফার্স্ট ব্র্যাকেট যদি দেখেন, আপনি কোনো কিছু চিনেন বা না চিনেন সেটাকে ধরে নেবেন এটা একটা ফাংশন। ফার্স্ট ব্র্যাকেট আছে স্যার। কোনটা? স্যার 1 আইডি। এখানে এই যে গেট এলিমেন্ট বাই আইডি, এইটা কিন্তু একটা কিওয়ার্ড বা এটাও একটা ফাংশন। আর এখানে এই ফাংশনের মধ্যে কি ওয়ানটা হচ্ছে কি, এখানে ধরতেছে সেই সিলেক্টরটাকে এই ফাংশন দ্বারা, ঠিক আছে? এরপরে সেই সিলেক্টরের মধ্যে আবার ডট ইনার এইচটিএমএল, এটাই ধরেন যে এখানে আসতেছে একটা অবজেক্ট হিসেবে, যে যেই অবজেক্ট আকারে কি আপনার এখানে আমরা টেক্সটটা তাকে পাঠিয়ে দিতেছি বা তার কাছে এটা রিপ্লেস করতেছি, ঠিক আছে? আমরা কি স্কোপ দেখবো স্যার? স্কোপ দেখবো। এত কিছু মনে দেখাবো না, ঠিক আছে? আচ্ছা তাহলে আজকে ক্লোজ করি নাকি? জি স্যার। ওকে, তাহলে নেক্সট ক্লাসে আসে। আর তাহলে স্যার একটা জিনিস